ওকে, লাস্ট ক্লাসে আমরা এমএস ওয়ার্ড শিখতেছিলাম, সো আমরা এখনো এমএস ওয়ার্ডটা শিখব। আচ্ছা, এখনো ক্লাসে জয়েন করতে সমস্যা হচ্ছে। ওকে, আমরা একটু দেখি যে আমরা এমএস ওয়ার্ডে গত ক্লাসে মোটামুটি হোম ট্যাব নিয়ে শিখছিলাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে। আমরা হোম ট্যাব শিখছিলাম গত ক্লাসে, আর এর পাশাপাশি আরও বেশ কিছু বেসিক্স শিখছিলাম, মোটামুটি এই রিলেটেড যত কিছু আছে। আমরা ইনসার্ট ট্যাবে একটা কাভার পেজ কীভাবে নিতে হয়, একটা ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিতে হয়, বা একটা ব্ল্যাঙ্ক পেজের উপকারিতা, একটা পেজ ব্রেক কিভাবে দিতে হয়, পেজ ব্রেকের উপকারিতা সব কিছু দেখছিলাম। এবং লাস্ট ক্লাসে মনে থাকার কথা টেবিল ইনসার্ট দেখছিলাম। সো ফটো ইনসার্ট দিয়ে শুরু করি। ইনসার্ট ট্যাবে থাকবো আজকে। মোটামুটি ফটো ইনসার্ট কীভাবে করতে হয় এমএস ওয়ার্ডে, বা আমাদের এমএস ওয়ার্ডে প্রচুর পরিমাণে ফটোর কাজ করতে হয়, ফটো ইনসার্ট করার কাজ করতে হয়। সো পিকচারের উপরে ক্লিক দিয়ে এখানে দুইটা সিস্টেমে করা যায়, অনলাইন পিকচার আর দিস ডিভাইস। যদি আপনার ডিভাইসে অলরেডি ডাউনলোড করা থাকে কোনো ফটো, সাপোজ আমি এখান থেকে দেখাই, ইয়েস আমার অলরেডি দেখেন ডাউনলোড করা আছে এমন একটা ফটো। যদি আমি এখান থেকে দেই, সাপোজ আমি এটা ইনসার্ট করে দিলাম। ওকে, সো এখান থেকে একটা ফটো ইনসার্ট করার পরে ফটোর অনেক কিছু চেঞ্জ আনা যায়, যেরকম ফটোর হাইট ওয়াইট চেঞ্জ করা যায়। যদিও এখান থেকে না চেঞ্জ করে আমরা অনেক সময় এই জায়গা থেকে এখানে কর্নার ধরে, তবে ফটো রিসাইজ করতে হলে আপনারা সবসময় এই কর্নার ধরে একটু রিসাইজ করবেন, ঠিক আছে? আমরা অনেকে আছি যে এই বাম মানে লেফট রাইট এভাবে ধরে টানাটানি করি। ওকে, সো এইভাবে যদি আপনি ফটোটাকে রিসাইজ করতে যান, তাহলে ফটোটা কখনো পেট মোটা হয়ে যাবে, কখনো মানে শেপ ঠিক থাকবে না, আর কি রেশিওটা ঠিক থাকবে না। সো আমরা যদি এই ফটো রিসাইজ করার সময় এখানে আমাদের ফটো যে কোনোভাবে রিসাইজের প্রয়োজন হতে পারে। ফটো ওভার সাইজ হলে তখন আমাদের প্রয়োজনের সাথে আমরা রিসাইজ করতে পারি, তবে সেই রিসাইজটাই কর্নার ধরে করবেন। ওকে, কর্নার ধরে করলে কি হবে, এই যে ওয়াইড এবং হাইট একই থাকবে। দেখেন আমি এই যে কর্নার ধরে দেখছেন, সো হাইট এবং ওয়াইড কিন্তু কমে গেছে, বাট একটা রেশিও অনুযায়ী কমে গেছে। ওকে, সাপোজ এত % কমে গেছে, এরকমভাবে কমে গেছে। ওকে, সো আমরা ফটোটা এভাবে কর্নার ধরে টানবো, তাহলে পারফেক্টলি রিসাইজ করতে পারবো। ওকে, সো একটা ফটোর একটু বলে রাখি, এমএস ওয়ার্ডে যদি কখনো ফটো ইনসার্ট করেন, একটা যে কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা সবসময় আমরা যে কাজটা করি, ফটো সিরিয়াল নাম্বার দিই, সাপোজ এপিইউ। ওকে, সো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যদি একটা ফটো কখনো এমএস ওয়ার্ডে ইনসার্ট করি, অবশ্যই ফটোর ফিগার নাম্বার বা ফটোর নামটা দিয়ে দেই। এমনকি এই ফটোটা কিন্তু আমি নিজে তৈরি করি নাই, আমি হয়তোবা আমি যদি নিজে ক্যাপচার করতাম তখন আলাদা ব্যাপার। ওকে, আমি কোথাও কোনো একটা সোর্স থেকে নিছি, তাহলে আমি যদি এখন এই অ্যাসাইনমেন্টে এটা লিখতে যাই বা অ্যাসাইনমেন্টে এটা ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই সোর্সটা দিতে হবে। যেরকম ফিগার 01, সাপোজ এটা এই অ্যাসাইনমেন্টের প্রথম ছবি, যে কারণে আমি ফিগার 01 দিলাম, এবং এই ছবিটা আসলে কোন পারপাসে কী জন্য ব্যবহার করছি সেইটা দিব, এবং লাস্টে যে আমরা এটা সোর্সটা দিয়ে দিতে পারি। সোর্সটা নর্মালি এভাবে ব্র্যাকেটে সোর্স, সাপোজ যে ওয়েবসাইটের লিঙ্ক থেকে নিয়ে আসছি বা যেখান থেকে নিয়ে আসছি সেটা দিয়ে এভাবে ব্র্যাকেটে দিয়ে দিই। এই সোর্সটা আমরা বেশিরভাগ সময় দেখবেন যে ইতালিকে রেখে দেই। ওকে, সো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, সোর্স অনেক সময় দিবেন কি দিবেন না, বাট যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিগারের সিরিয়াল নাম্বার, সাপোজ ফিগার 01, 02, 03, এবং ফিগারটা আসলে কি অর্থে নিতে চাচ্ছি, এইগুলো নর্মালি আমরা দিয়ে থাকি। ওকে, হ্যাঁ, ক্লাস রেকর্ড স্টার্ট হয়েছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড স্টার্ট করছে, এই যে রেকর্ডিংটা চলতেছে, সমস্যা না। ওকে, সো আমরা এভাবে একটা ইমেজ ইনসার্ট করব, তবে এই ইমেজটা ইনসার্ট করার পরে আমরা এর বেশ কিছু শেপ নিতে পারি বা বেশ কিছু স্টাইল করতে পারি। ওকে, যদি কোনো কারণে এই ইমেজটা আমরা ক্রপড করার প্রয়োজন হয়, আমাদের অনেক সময় ক্রপড করার প্রয়োজন হতেই পারে। ওকে,
সাপোজ আমি শুধুমাত্র এই ডেটা এন্ট্রি এইটুকু নিতে চাচ্ছি, বাকিগুলোকে একটু কেটে দিতে চাচ্ছি, বা এমন কিছু একটা ছবি নিলাম যার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কেটে দিতে চাচ্ছি, তখন আমাদের এই ক্রপ বলে একটা টুল আছে। সো আমরা এই ক্রপ টুলটা নিব। এই ক্রপ টুলটার উপরে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে ধরে এই যে আমি যেটুকু অংশ নিব সেইটুকু অংশ রেখে দিব, বাকি অংশটা আমি এই যে সো এইটার উপরে এভাবে যখন আপনি ক্রপ করে নেবেন, দেখেন আপনার কিন্তু এই বড় ইমেজটা এখনও বোঝা যাচ্ছে আছে, আর ক্রপ করার পরে এই মানে বড় ইমেজটা আপনার ছায়া হয়ে আছে, আর ক্রপড যেটুকু অংশ ক্রপ করে নিতে চাচ্ছেন সেটা হলো লাইট হয়ে আছে। আপনি এখন বাইরে ক্লিক করেন, দেখেন সেই ইমেজটা পুরো ক্রপড হয়ে গেছে। সো এইটা আপনি অ্যালাইনমেন্ট ঠিক, এখন আপনি যদি রেশিও অনুযায়ী ফিগারটা বড় করতে চান তাহলে এইভাবে কর্নার ধরে টান দিবেন, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। এরপরে ফটো, আচ্ছা এই ট্যাবটা আসলে পিকচার ফরম্যাট, এই ট্যাবটা কিন্তু এতক্ষণ ছিল না। মানে আমি যদি বাইরে ক্লিক করি, দেখেন এখানে কোনো পিকচার ফরম্যাট বলে ট্যাব নাই, বাট আমি যদি কখনো আমি কোনো একটা পিকচারের উপরে ক্লিক করলেই সাথে সাথে পিকচার ফরম্যাটটা চলে আসবে। সো এই পিকচার ফরম্যাট ট্যাবে যে আমি পিকচারের অনেক কিছু ফরম্যাট করে দিতে পারি, যেরকম পিকচার স্টাইলে যে আমার কাছে এখানে অনেকগুলো স্টাইল আছে। সো আমি চাইলে এখান থেকে যে কোনো স্টাইল আমি এখান থেকে নিতে পারি আমাদের প্রয়োজনের স্বার্থে। ওকে, এখানে কিন্তু আমাদের যে কোনো স্টাইল প্রয়োজন হতে পারে, তবে প্রফেশনালি যদি আপনি কখনো কোনো একটা কাজ করেন তাহলে নর্মালি এত কিছু প্রয়োজন হয় না। ওকে, মানে এই স্টাইলগুলো করার প্রয়োজন হয় না, র ইমেজ দিয়ে কাজ করতে হয়। বাট কখনো কখনো মানে ডিজাইন করার জন্য আমরা এই মানে এই বিভিন্ন স্টাইল ফলো করি, যেরকম অনেক সময় এই স্টাইলটা আমি নিতে পারি বা এই স্টাইলটা নিতে পারি। ওকে, এটা দেখেন পারফেক্ট, খারাপ দেখাচ্ছে না একেবারে, যে ডেটা এন্ট্রি। সো এই যে কোনো ধরনের স্টাইল আমাদের প্রয়োজনের স্বার্থে, ডিজাইনটা হলো নিজের কাছে, এই একটা স্টাইল আছে। সো ডিজাইনটা সম্পূর্ণ আমাদের নিজের কাছে, আমরা যে কোনো স্টাইলে একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে হলে সেটা ডিজাইন করতে পারি, সরি একটা অ্যাসাইনমেন্ট ডিজাইন করতে হলে আমরা ডিজাইন করে নিতে পারি। ওকে, সো পিকচার ফরম্যাট একেবারে বেসিক একটা ব্যাপার, এটা আমরা অনেকে জানি। আর আমরা যদি অনলাইন থেকে করতে চাই তাহলে আমাদের মাস্ট ইন্টারনেট কানেকশান থাকতে হবে। অনলাইন পিকচারের উপরে ক্লিক দিলাম, এখানে ইয়েস দেখেন লোডিং নিচ্ছে, ইয়েস। এবার আপনার এখান থেকে সেই সোর্স লিঙ্কটা বা সার্চ লিঙ্কটা সেটা এখানে দিয়ে দিতে হবে, বা এখান থেকে সার্চ করতে হবে, তাহলে আপনি প্রচুর পরিমাণে ইমেজ এখান থেকে পেয়ে যাবেন যদি অনলাইন থেকে নিতে চান। এর পাশাপাশি আমাদের বেশ কিছু সাজেস্ট করতেছে, দেখেন অ্যারোপ্লেন, অ্যানিমাল। নর্মালি এগুলো আমাদের মানে প্র্যাকটিস করার জন্য আমরা অনেক সময় নিয়ে থাকি, বাট আমাদের যদি কোনো স্পেসিফিক প্রয়োজন হয় সেটা এখান থেকে নিয়ে থাকি। ওকে, সো এইটা হলো পিকচার ইনসার্ট। এর পরবর্তীতে আমরা দেখব, আচ্ছা আমরা এই প্রসেসটা একটু ভুল হয়েছে, আমরা এখান থেকে পেজ ব্রেক দিব, দিয়ে নেক্সট পেজে যাব। সো আমাদের এর পরবর্তীতে শেপ, আমাদের খুব বড় একটা কাজ আমরা শেপ দিয়ে করব। ওকে, আমাদের এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু ডিজাইন করতে চাই কখনো, তাহলে এই শেপটা সব থেকে বড় ভূমিকা রাখে। আবারও বলি, এমএস ওয়ার্ডে যদি আমরা কোনো কিছু ডিজাইন করতে চাই, ওকে, যে কোনো ধরনের ডিজাইন, সো সেটার পারপাসে শেপ সব থেকে বেশি ভূমিকা রাখে। ওকে, এখান থেকে দেখি, দেখেন অনেক স্টাইলের শেপ আছে। ওকে, অনেক স্টাইল দেখেন, এইখান থেকে শুরু করে রিসেন্ট ইউজ, মানে আমি নর্মালি কাজের সাথে যেগুলো ইউজ করছিলাম, এর পাশাপাশি লাইন রিলেটেড শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার রিলেটেড শেপ আছে, বেসিক বেশ কিছু শেপ আছে। সাপোজ আমরা মনে করলাম যে এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা আমি এখানে তৈরি করতে চাচ্ছি, সো আমরা কিন্তু শেপ দিয়ে তৈরি করতে পারি। আচ্ছা, এটা বোঝানোর জন্য সাপোজ আমরা ন্যাশনাল ফ্ল্যাগটা মানে বাতাসে উঠতেছে এরকমভাবে হয়তো বা সবাই পছন্দ করব। সো এখানে দেখেন এই ফ্লাই করতেছে, ওয়েব একটা শেপ পেলাম, সো এটাকে আমরা নিতে পারি। ওকে, যদিও এটা পারফেক্ট রেশিও অনুযায়ী নিলে ভালো হয়, আমি অতটা রেশিও নিতে পারবো কিনা জানি না, তারপরে একটু দেখানোর ট্রাই করি। ওকে, দেখেন আমাদের মনে থাকার কথা, আমাদের ফ্ল্যাগের এখানে আচ্ছা শেপের আউটলাইন ইন এগুলো নিয়ে একটু পরে কথা বলি। তার পূর্বে আমরা সবুজ 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 এইটা 3D মডেল। ওকে, এটা 3D আকারে দেখাচ্ছে, আর এটাও আচ্ছা। ওকে, এরপরে আমরা আরেকটা শেপ নিতে পারি এখান থেকে, দেখেন। আচ্ছা, শেপ ফরম্যাট আবারও একটু বলি,
নতুন করে এখানে একটা ট্যাব ওপেন হয়েছে, সেটা হলো শেপ ফরম্যাট। কেন? আমরা যখন একটা শেপের উপরে ক্লিক দিব সাথে সাথে শেপ ফরম্যাটটা চলে আসবে। আমি যদি বাইরে এখন এখানে ক্লিক দিই ফিগার, দেখেন এখানে সেই শেপ ফরম্যাটটা নাই। আপনি যদি কোনো শেপের উপরে ক্লিক দেন তাহলে মাস্ট সেই শেপটা ফরম্যাট করতে চাচ্ছেন, সেই শেপটা এডিট করতে চাচ্ছেন, এমএস ওয়ার্ড এইটাই বুঝে নেবে। একটু খেয়াল করবেন, এখানে চোখ রাখবেন। আমি জাস্ট ক্লিক দিলে দেখেন নতুন করে ট্যাবটা ওপেন হয়ে গেছে। তার মানে এমএস ওয়ার্ড বুঝতে চাচ্ছে আমি শেপটা ফরম্যাট করতে চাচ্ছি বা এডিট করতে চাচ্ছি সামথিং। তো শেপ ফরম্যাট এখানে আমরা অনেক কিছু পেয়ে যাব। দেখেন এখান থেকে আমি এই যে আমি সব শেপের উপরে দিয়ে এখান থেকে আমি একটা সার্কেল নিব। ওকে, সো এখান থেকে দেখেন এই যে সার্কেলটা আছে, এটাও একটা সার্কেল আছে। আমরা চাইলে যে কোনো একটা সার্কেল নিতে পারি যেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়। সো এই যে সার্কেলটা নিলাম। ওকে, সো এইটা মাস্ট আমরা রেড কালার করে দিব। আচ্ছা, টু রেড শেপ ফিল রেড কালার করে দেব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এই যে শেপের আউটলাইন আছে, ওকে, আউটলাইন বলতে বোঝাতে চাচ্ছি, আচ্ছা এখানে দেখেন এই লাল যে কালারটা এর চারি সাইডে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে, বাট এইটা কিন্তু আমাদের দেখানোর কথা না। সো শেপের আউটলাইনটা আমরা রিমুভ করে দিতে পারি। দেখেন শেপ আউটলাইনে যে আমরা এখানে সাদা বা অন্যান্য কিছু করব কি না সেটা বলতে পারি, বাট আমি যদি শেপের আউটলাইন না রাখতে চাই তাহলে নো আউটলাইনের উপরে ক্লিক দিব। এখন দেখেন কোনো আউটলাইন নেই। সেমভাবে আমাদের এই যে মানে ন্যাশনাল ফ্ল্যাগের যে সবুজ কালারের যে শেপটা নিলাম এইটারও কিন্তু একটা আউটলাইন আছে, এটাকে আমরা নো আউটলাইন করে দিই। এখন দেখেন আউটলাইনটা চলে গেছে। এটা আমরা পারফেক্ট জায়গায় বসাতে পারছি কি না? ইয়েস। সো এই ন্যাশনাল ফ্ল্যাগ তো আর আমরা জানি যে মানে নিজে নিজে উড়বে না, কোনো একটা স্ট্যান্ডে দেওয়ার পরে উড়বে। সো আমরা অবশ্যই একটা স্ট্যান্ড দিতে পারি। আমরা অবশ্যই সব কিছু শেপ ব্যবহার করব। দেখেন এখান থেকে আমি এরকম একটা শেপ ব্যবহার করতে পারি, যে শেপটা হয়তো বা ইয়েস, ওকে। সো এইটাকে পারফেক্ট জায়গায়, ওকে। সো এই স্ট্যান্ডটা আমরা জানি বেশিরভাগই লোহার স্ট্যান্ড ব্যবহার করি, আর লোহাটা সাধারণত ব্ল্যাক কালারের হয়ে থাকে। আমরা এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি। ওকে, সো এখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে। সো এই স্ট্যান্ডটা আমরা চাইলে মানে স্ট্যান্ডটার তো একটা নির্দিষ্ট খাম্বা বা এই জাতীয় উপরে একটা সাপোর্টের উপরে বসে থাকবে স্ট্যান্ডটা। সো সেই সাপোর্টটাও আমরা এখান থেকে শেপ আকারে দিতে পারি। যেরকম সাপোর্ট রিলেটেড কোনো শেপ আছে কিনা এখানে দেখি তো, থাকারই কথা। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাব, জাস্ট একটু খুঁজলে। এই যে, সো মনে হয় এটা সাপোর্ট রিলেটেড পারফেক্ট হবে। ওকে, এটাও চাইলে একটু ব্ল্যাক করে দিই, দেখি কেমন দেখায়। সো এটা এবার পারফেক্টলি মিডিল পজিশনে বসাবো। আচ্ছা, আমরা শেপটা মিডিল পজিশন বা পারফেক্ট জায়গায় বসাতে পারবো কিনা দেখেন। এই একটা শেপ নিলাম, সো এই শেপের মিডিল পজিশন কোথায়? এইখানে। ওকে, এইখানে লেফট, এখানে রাইট সাইড, এখানে হলো মিডিল সাইড। সো আমরা যদি ধরে নিয়ে এসে জাস্ট এই যে আমাদের এই যে স্ট্যান্ডটা ছিল এই স্ট্যান্ডের মিডিল বরাবর বসাতে পারি, তাহলে কেমন হয় দেখেন। এই যে, সো আমরা চাইলে মনে করতে পারি যে এটা যদি খুব বেশি বড় দেখায় তাহলে একটু ছোট করে দিতে পারি, এবং এটা আবার রিসাইজ করে আমি একটু দেখে নেই যে আমার যে ফ্ল্যাগটা তৈরি করলাম এটা আসলে কত ভালো দেখাচ্ছে বা কত স্টাইল দেখাচ্ছে। দেখেন এখান থেকে আমি মানে আমার প্রিন্ট মুডে যে আমি বুঝতে পারতেছি যে কি অবস্থা। এখান থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি এই স্ট্যান্ডের যে সাপোর্টটা এটা অনেক বড় হয়ে গেছে। সো আমি চাইলে এখান থেকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, আবার প্রিন্ট মুডে যে আমরা সেটা দেখে নিতে পারি যে কি অবস্থা। এখন মোটামুটি দেখেন দেখাচ্ছে। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে শেপ দিয়ে আমরা আরও কত কিছু করতে পারি। দেখেন শেপ দিয়ে আমাদের অনেক কাজ প্রয়োজন হতে পারে। এখান থেকে কোনো ডিজাইন করার প্রয়োজন হলে সেই শেপ আমরা নিতে পারি, সেই রিলেটেড শেপ এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, আমরা ফ্লো চার্ট পড়ে আসছি, আমরা আইসিটি পড়ছি। সো আইসিটি যারা পড়ছি তারা জানি যে আমরা ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয় দেখে আসছি। ওকে, মানে ফ্লো চার্ট কীভাবে ফ্লো চার্ট দেখে আসছি ওখানে। সো আমরা জাস্ট কিছু ফ্লো চার্ট এখান থেকে দেখি। FLOWC, সো
সো এই ফ্লো চার্টগুলো আসলে কিভাবে তৈরি করে, এই যে ফ্লো চার্টগুলো আমরা দেখতে পারতেছি, এই ফ্লো চার্টগুলো কিভাবে তৈরি করে, এটা কিন্তু আমরা শেপ ব্যবহার করে তৈরি করতে পারি। ওকে, আমরা এগুলো পড়ে আসছি বইতে, বাট এখন আমরা আসলে এই ফ্লো চার্টগুলো তৈরি করা শিখবো এমএস ওয়ার্ডে। ওকে, এর থেকে বড় বড় ফ্লো চার্ট আছে, যেরকম এই যে স্টার্ট এন্ড, এগুলো আমরা এই যে, সো এই ফ্লো চার্টগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। এই রিলেটেড শেপ কিন্তু অ্যাভেলেবেল আছে, এই যে সার্কেল, এই যে 3D অ্যাঙ্গেলে। সো আপনি যদি এখান থেকে দেখেন, এই যে একটু জাস্ট সার্কেলটাই রিসেন্ট ব্যবহার করলাম, বা একটা সার্কেল ছিল, এরপর 3D অ্যাঙ্গেলে, এই যে একটা 3D অ্যাঙ্গেলে ছিল, এখানে দেখেন এই যে 3D অ্যাঙ্গেলের শেপ আছে। তো এখান থেকে যতগুলো শেপ আছে সবগুলো দিয়ে আমরা কাজ করতে পারি এখান থেকে। ওকে, তো এখন হয়তো বা বুঝতে পারছি যে এই ফ্লো চার্টটা কীভাবে তৈরি করা হয়, এই শেপ দিয়ে তৈরি করা হয়। এর পাশাপাশি শুধুমাত্র ফ্লো চার্ট না, কিন্তু সাপোজ আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, সো ইটিপি প্লান্ট, ইটিপি আমাদের বিল্ডিংয়ের নকশা বা ইত্যাদি ইত্যাদি অনেক ফ্লো চার্ট প্রয়োজন হয়। দেখেন এই যে ফ্লো চার্টটা ইটিপি প্লান্টের, সো এই ফ্লো চার্টটা আসলে কীভাবে তৈরি, এটা যদিও পারফেক্টলি বোঝা যাচ্ছে কি না, আমি একটু বড় করে দেখান। আচ্ছা, একটা হিস্টোরি শেয়ার করি আপনাদেরকে। কখনো যদি ইমেজ ডাউনলোড করতে চান কোথাও থেকে, সাপোজ আপনি একটা কথা লিখে গুগলে সার্চ করছেন, সেই রিলেটেড ইমেজ এখানে পেয়ে গেছেন, বাট আপনার মনে হচ্ছে যে এখানে যতগুলো ইমেজ আছে তার ভিতরে এই ইমেজটা পারফেক্ট। ওকে, এই ডায়াগ্রামটা পারফেক্ট। সো এই ডায়াগ্রামটা যদি আপনি এখন নিতে চান, তাহলে দেখেন এই ডায়াগ্রামটা আপনি ওপেন করেন, প্রথমে এই ডায়াগ্রামটার উপরে ক্লিক দিলেন, দেওয়ার পরে ডান ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবের উপরে দিলেন। ইমেজটা এতটাই ছোট আপনার পারফেক্ট মনে হচ্ছে না, ইমেজের সাইজ এখান থেকে আমরা বুঝে নিতে পারতেছি। উপরে দেখেন এই ট্যাবে ইমেজ মানে ছবির নামটা দেওয়া আছে ইমেজেস, এবং 280x175, মানে ওয়াইডটা এইখানে যে ফরম্যাটটা আছে, আগে কিন্তু ওয়াইড হয়, পরে হাইট হয়। ওকে, আগে প্রশস্ত তারপরে দৈর্ঘ্য। সো এখানে প্রশস্তটা আছে 288 আর হাইটটা আছে 175। সো এই ইমেজটা যদি আপনি ডাউনলোড করেন, খুব কোয়ালিটি একটা ইমেজ হবে না, বাট এই ইমেজটা যদি আপনি পারফেক্ট ইমেজ ডাউনলোড করতে চান, তাহলে যে সোর্স থেকে আপনি করতেছেন জাস্ট ওই সোর্সে চলে যাবেন। এই ইমেজের উপরে ডিরেক্ট আমি আগে করছিলাম, ইমেজের উপরে ডান ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করছিলাম, আপনারা করবেন কি ইমেজটার উপরে ক্লিক দিয়ে রাখবেন। সো মেন ওয়েবসাইটে যখন চলে যাবে তখন এই ইমেজটা পারফেক্টলি চলে আসবে। আচ্ছা, এই ইমেজটা একটু আসতে হয়তো বা লেট হবে, স্বাভাবিক। এই ইমেজটা যে ওয়েবসাইটে আছে সেটা তো অন্য কোনো দেশের একটা সাইট, যে কারণে আচ্ছা তাও দেখেন কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এরকম যদি সমস্যায় পড়েন তাহলে মাঝে মাঝে ভিপিএন ধরে দেখে নেবেন। ওকে, যে আসলে কী অবস্থা। আচ্ছা, রিসার্চ গেটে যে দেখি এই ইমেজটা আমি ডাউনলোড করার চেষ্টা করি, তার মানে সেকেন্ড আরেকটা ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছিলাম এটাও কিন্তু একই অবস্থা। দেখি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা যদিও পারফেক্ট, বাট এটার একটু কোয়ালিটি খারাপ আছে। দেখেন এইটা যদি কোয়ালিটি ভালো ইমেজ পেতে চান তাহলে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখি এবার ইমেজটা আমি কোয়ালিটি পাই কিনা। তো এখান থেকে কোয়ালিটি ইমেজ, খুব বেশি কোয়ালিটি পেলাম না, ওই একই অবস্থায় পেলাম। ইয়েস, খুব বেশি কোয়ালিটি পেলাম না, বাট মোটামুটি এরকম ওয়েবসাইটে যাওয়ার পরে, এটা হলো রিসার্চ গেটের একটা সাইট যে কারণে এরকম মনে হচ্ছে, বাট আপনি যদি কোনো ওয়েবসাইট পেতেন তাহলে সেটাতে পারফেক্টলি। আচ্ছা দেখি এখানে কোয়ালিটি ইমেজ পাবো কি না। এখানেও মোটামুটি একটা কোয়ালিটি ইমেজ আছে, সো এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, ইমেজটা আমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করি তাহলে সেটা ভালো পাই, এটা হলো মেন কথা ছিল। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে শেপটা কিভাবে কাজ করে বা কিভাবে একটা শেপ নিতে হয়। এই শেপটার আউটলাইন বা শেপ কালার নিয়ে একটু কথা বলি। সাপোজ আমরা অনেক সময় মানে অথরাইজ সিগনেচার বলে একটা কথা লিখি। ওকে, আমাদের অনেক সময় সিগনেচার দিতে হতে পারে, এরকম সাপোজ কোনো একটা কাজে বা কোনো একটা, সেটাকে কি বলে, ইনভয়েস দেখছি, ক্যাশ মেমো দেখছি, তো ক্যাশ মেমোর লাস্টে এরকম লেখা থাকে অথরাইজ সিগনেচার, এরকম একটা কথা লেখা থাকে।
সো এইটা আসলে এখানে কিভাবে সেট করে, ওকে এখানে অনেকে বলতে পারেন সাপোজ, আচ্ছা আমি আরেকটা পেজ ব্রেক দেই এখান থেকে, ওকে সো এখানে চলে আসছে, এই পেজে দেখানোর চেষ্টা করি। আচ্ছা অনেক সময় দেখি আমরা একটা অ্যাপ্লিকেশান লিখলাম বা কোনো কিছু লিখলাম, লাস্টে এই কর্নারে এসে সেটার সিগনেচার দিতে হচ্ছে। সো সিগনেচার তো আর এই কর্নারে এসে আমরা দিতে পারি না, মানে ফটো আপলোডের মাধ্যমে যে সিগনেচারটা হতে পারে সেটা তো আর এই কর্নারে এসে দিতে পারি না, বা এই কর্নারে এসে অথরাইজ সিগনেচার আমরা কিভাবে লিখতে পারি সেটা যদি দেখতে চান তাহলে আমরা জাস্ট একটা শেপের মাধ্যমে নিতে পারি। সো আমরা জাস্ট এই শেপটা নিলাম, এই যে নেওয়ার পরে এখানে লিখলাম AUT, ওকে সো অথরাইজ সিগনেচার। এটা চাইলে আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, ফন্টটা একটু বড় করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, ওকে সো এই সিগনেচারটার উপরে দেখবেন যে অনেক সময় দাগ দাগ দেওয়া থাকে, ওকে সো এইটা কিভাবে করবেন, প্রথমে এখান থেকে একটা স্পেস দিয়ে দিলাম, দেওয়ার পরে উপরে যে এই যে দাগ দাগ দিয়ে দিলাম, ওকে চাইলে আমি এটা দুই স্টাইলে দিতে পারি, আমি একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা এটা অনেকে দেখতে পারতেছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেই এই পার্টটা, ওকে সো অথরাইজ সিগনেচার এটাকে সেন্টারে রাখি, উপরে যে স্পেসটা ছিল এটা দুইটা একটা ফোটা ফোটা দাগ দিতে পারি, এভাবে দেখেন স্পেস আছে, অনেক সময় ডিরেক্ট একটা লাইন দাগ দিতে পারি, সেটা যদি দিতে চান তাহলে শিফট বাটন প্রেস করে মাইনাস বাটনটা প্রেস করবেন, ওকে তাহলে দেখেন এইবার হয়ে যাচ্ছে। তো এই অথরাইজ সিগনেচার আর এইটা আপনি এখন চাচ্ছেন যে ব্ল্যাক কালারের রাখবেন, ওকে আর এই যে ডিজাইনটা আছে একটা শেপ নিছি, এই কালারটা তো এখানে কোনোভাবে থাকবে না, এটা আসলে ভালো দেখায় না। আমরা যদি প্রিন্ট মোডে প্রিন্ট দেই তাহলে দেখেন এই যে কি অবস্থা, সো এটা তো কখনো আমরা রাখবো না। সো এইটা যদি আপনি আউট করতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যে শেপ ফিল মানে শেপের কালারটা কি হবে সেটাকে বলে দেন। তাহলে আমি এই পেজের ব্যাকগ্রাউন্ডটা কি, এই এমএস ওয়ার্ডের পেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সো আমি এখানে শেপের কালারটা হোয়াইট করে দিব। আচ্ছা তার পূর্বে একটু কালারটা চেঞ্জ করে দিয়ে আসি এখান থেকে, যেহেতু ব্ল্যাক কালারে রাখবো। সো টেক্সট কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি, আদারওয়াইজ এখানে এসে হোম ট্যাবে এসে আমাদের টেক্সট কালার ছিল এখান থেকে মনে থাকার কথা, ব্ল্যাক করে দিতে পারি। সো পুনরায় আবার শেপ ফরম্যাটে ফিরে যাই, এখান থেকে এসে আমরা যে কাজটা করব শেপের যে কালারটা হোয়াইট করে দিব। শেপের কালার হোয়াইট করে দেওয়ার পরপরই দেখেন আমাদের শেপের একটা আউটলাইন আছে, এই বক্সটা তো ব্ল্যাক, সো শেপের আউটলাইনটা কিভাবে মুছবেন, শেপটাকে সিলেক্ট করলেন, সেমভাবে শেপ ফরম্যাটে যে শেপ আউটলাইন আছে, শেপের আউটলাইনটা কোন কালার দিবেন এখান থেকে বলে দিতে পারেন। দেখেন যে কোনো কালার যদি আপনার কখনো কোনো একটা কাজে এরকম কালার দেওয়ার প্রয়োজন হতে পারে শেপের, তাহলে দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে শেপের কোনো আউটলাইনই রাখবেন না, তাহলে নো আউটলাইনের উপরে ক্লিক দেন। এখন দেখেন এই যে আমি স্পষ্টভাবে দেখতে পারতেছি এখানে, এটা কিন্তু আর কখনো নড়াচড়া করবে না এখানে ওখানে, এই জায়গায় ফিক্সড হয়ে থেকে যাবে, ওকে এই জায়গায় একেবারে ফিক্সড, ওকে সো এখন প্রিন্ট, এই যে দেখছেন। সো আমরা কেন শেপ ব্যবহার করব হয়তোবা বুঝতে পারলেন। তো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ওকে, সো কোশ্চেন যখন নাই আমি কন্টিনিউ করি। নেক্সট শেপ নিয়ে আরও অনেক কিছু করা যায়। দেখেন এগুলো তো আমরা যখনই এরকম সমস্যা ফেস করব আমরা এগুলো শেপ দিয়ে করার চেষ্টা করব। সেমভাবে এখানে শেপ দিয়ে আরও অনেক কাজ করতে পারি, যেরকম দেখেন এখানে অনেক স্টাইলের শেপ আছে। আমরা
ফ্লো চার্টে অনেক সময় দেখেন এইগুলো ব্যবহার করি। এই যে দাদা আমার একটা প্রশ্ন ছিল, দাদা এটা কি আমি মিডল পর্যায়ে বা যে কোনো জায়গায় দেখাতে পারবো? এইটা নির্ভর করবে আপনি কি কাজে ব্যবহার করতেছেন, আপনার কোন এটা। এই শেপটা হলো আমরা যে কোনো পজিশনে রাখার জন্য মোটামুটি শেপটা ব্যবহার করব। কারণ এখানে তো আমরা অথরাইজ সিগনেচার এইভাবে লিখতে পারতাম না এমএস ওয়ার্ডে। সো এটা লেখার জন্য কি করলাম, শেপটা ব্যবহার করলাম। আপনার কোশ্চেন হলো এটা মিডিলে ব্যবহার করতে পারবো কিনা। এটা যে কোনো জায়গায় এই পেজে আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এই জায়গায় তো আমরা এই ব্ল্যাঙ্ক পেজের এই জায়গায় আমরা অথরাইজ সিগনেচার তো লিখতে পারতাম না কোনোভাবে। সো এইটা লেখার জন্য শেপটা ব্যবহার করলাম, তাহলে পারফেক্টলি দেখেন এই যে আমি কোথায় রাখবো, আমার যেখানে প্রয়োজন সেখানে আমি রাখতে পারি। ওকে, হয়তো বা ক্লিয়ার। আচ্ছা, আমরা অনেক সময় ডিরেকশান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, ডিরেক্ট একটা লাইন নেওয়ার ক্ষেত্রে এই লাইনটা ব্যবহার করি। যদি ডিরেকশান থাকে লেফট রাইট দুই সাইডে থাকে, আবার অনেক স্টাইলিস্ট কোনো ডিরেকশান হতে পারে। সো নর্মালি দেখেন এটা একটা লাইন। ওকে, এটা লাইন টানতে আমরা ব্যবহার করি, যদিও এটা এই যে পারফেক্টলি হয়ে গেল। সো এরপরে আমি লাইনটার থিকনেসটা বড় করে দিতে পারি, এই যে কোনো স্টাইলে থিকনেস দিতে পারি। এখান থেকে অনেকগুলো দেখাচ্ছে, এইগুলো হলো কালার এবং থিকনেসটা অনেক ছোট, এরপরে মোটামুটি মিডিয়াম লেভেলের, এরপর থিকনেস আরও বেশি। সো এখান থেকে আমরা আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে পারি। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা শেপ নিতে পারি। আচ্ছা ওয়েট, আচ্ছা একটু মিউট করবেন। আচ্ছা, এই শেপটাকে সিলেক্ট করতে হলে আপনারা অনেক সময় সমস্যায় পড়বেন। এই যে শেপটা দেখেন, এইটা মোটামুটি অনেক বড় বলে সিলেক্ট করা যাচ্ছে ইজিলিভাবে, বাট এই শেপটা আপনি এখন সিলেক্ট করতে চাচ্ছেন। সো এই শেপটা সিলেক্ট করতে চাইলে একটু কারসালে কারসাজি করতে হবে। দেখেন এই যে ক্লিক করতেছি সিলেক্ট হচ্ছে না, দেখেন এই যে সিলেক্ট হচ্ছে না। সো এই শেপটা যদি সিলেক্ট করতে চান তাহলে মাউসটা এমনভাবে পারফেক্টলি বসাবেন, এই যে যখনই এরকম ডিরেকশন আইকন আসবে, আবার একটু খেয়াল করে দেখেন, এখন মাউসটা কিন্তু আমার যে কার্সেলটা আছে উপর নিচে অবস্থায় আছে। এইটাকে আমি সিলেক্ট করতে চাইলে এভাবে ধরে নিয়ে আসবো, এখনও একই স্টাইল আছে। এখন কি স্টাইল চেঞ্জ হয়েছে দেখেন, চারটে ডিরেকশন আইকন চলে আসছে, বাম সাইড ডাইন সাইড উপর নিচে ডিরেকশন। এখন আপনি ক্লিক দেন, আচ্ছা সরি, এই যে এখন আপনি ক্লিক দেন, শেপটা সিলেক্ট হয়ে গেছে। আদারওয়াইজ আপনি কখনো এই শেপটাই সিলেক্ট করতে পারবেন। এই দেখেন এই অবস্থায় কখনো সিলেক্ট করতে পারবেন এই অবস্থায়। বাট একটু কার্সেলটা পারফেক্ট জায়গায় রেখে, সাপোজ এই যে সরি, আচ্ছা ওয়েট, এই পজিশনটা দেখেন, এই শেপগুলো একটু সমস্যা করে। আচ্ছা একটু বলে রাখি, আপনারা কেউ এডিট অপশানটা এইভাবে চালু করবেন না। ওকে, তো এখান থেকে আচ্ছা নেক্সট টাইম থেকে আমি এটা অফ করে দিব, আদারওয়াইজ এটা চলে আসে। তো যেটা বলতেছিলাম, এই যে কোনো শেপ যদি সিলেক্ট করতে চান তাহলে একটু এই শেপগুলো এই ধরনের একটু সমস্যাটা করে। আদারওয়াইজ আপনি জুম করে নিতে পারবেন। ওকে, জুম কোনো যদি সমস্যা পড়েন এভাবে জুম করে নিয়ে, এই যে এখন সিলেক্ট হয়ে গেছে। সো এবার আপনি বড় ছোট সাইজ যে কোনো কিছু করতে পারেন। ওকে, সো হয়তো বা বুঝতে পারছেন যে শেপটা কি কাজে প্রয়োজন হয়। এরপরে ডিরেকশন আইকন দিয়ে শেপ হতে পারে, বা এই স্টাইলের শেপ হতে পারে। এই যে সো এরকম যে কোনো ডিরেকশনের প্রয়োজন হতে পারে আমাদের কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে, আমরা সেটা করে নিতে পারি। কালারটা চেঞ্জ করতে হলে আমরা এই শেপ ফিল যেতে পারি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। ওকে, শেপের আউটলাইন যদি চেঞ্জ করতে চাই তাহলে শেপের আউটলাইন এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এই যে শেপের আউটলাইন এখানে অ্যাভেলেবেল আছে, তো যে কোনো কালার দিতে পারি। এই যে শেপের আউটলাইন, সো মোটামুটি এটা দিয়ে দিলাম। সো এভাবে আমরা মূলত শেপ নিয়ে যে কোনো কাজ করতে পারবো। ওকে, এর পরবর্তীতে ইনসার্ট ট্যাবে আর কি আছে দেখি। আচ্ছা
ওকে, সো এর পরবর্তীতে আমরা মাই ইনসার্ট ট্যাবে আর কিছু শিখবো কিনা। ইয়েস, আরও কিছু বাকি আছে, পেজ নাম্বার সেট করা। সো আমরা ইনসার্ট ট্যাবে একটু লাস্টের দিকে যে পেজ নাম্বার সেট করাটা শিখবো। ওকে, সো এটা সব থেকে গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার সিম্পল এবং স্পেসিফিক পেজ নাম্বার সিলেক্ট করা শিখব। সিম্পল পেজ নাম্বারটা কি, আমরা জাস্ট ঢালাওভাবে পেজ নাম্বারের উপরে ক্লিক দিলে পেজ নাম্বার 1 2 3 আমাদের যতগুলো পেজ আছে ততগুলো হয়ে যাবে। বাট আমাদের কি কাভার পেজে পেজ নাম্বার হয়? আচ্ছা, একটু জুম আউট করি, দেখেন আমরা যদি কোনো কাভার পেজ দেই, এখানে সাপোজ এই কাভার পেজে কি কখনো পেজ নাম্বার হবে? কখনো পেজ নাম্বার হবে না। এরপরে এইটা তো অনেক সময় অ্যাবস্ট্রাক্ট লেখা থাকে, এইখানে কি পেজ নাম্বার হবে? কখনো পেজ নাম্বার হবে না। আপনার কথা শোনা যায় না। আচ্ছা, এখন কি যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে, এতক্ষণ যায় না। ও সরি, তাহলে এরো দেখাইলেন, ওটা একটু আরেকবার। তাহলে আমি নিজেই মিউট করে ফেলছিলাম, ওয়েট। আচ্ছা, কোনটা 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 কোথার থেকে শোনা যায়নি? এখান থেকে? হ্যাঁ, এরো থেকে। আচ্ছা এরো থেকে। আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, এটা রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে, না শোনা গেলেও সমস্যা না। তারপরে আমি আরেকবার একটু বলি, রেকর্ডে এটা উঠে গেছে। তো যেটা বলি, এইখান থেকে এই যে অ্যারোটা নিচ্ছিলাম। আচ্ছা, এই সিলেক্টটা কি বুঝতে পারছেন? এই সিলেক্ট, এটা কি শুনতে পাইছিলেন? এটা কিভাবে সিলেক্ট করতে হয়? না, এটা শোনা যায় না। আচ্ছা, ওকে। আমাদের যেটা হয়, আমাদের অনেক সময় শেপ, আমরা যে শেপগুলো নিয়ে থাকি, সো এই শেপগুলো সিলেক্ট করতে গিয়ে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। ওকে, সাপোজ এই যে শেপটা নিলাম, এইটা এখন আমি চাচ্ছি যে শেপটা নেওয়ার পরে এটা কোনো কারণে একটু এডিট করব, কারণ এখানে পারফেক্টলি কিন্তু হয় নাই। ওকে, দেখেন লাইনটা পারফেক্টলি হয় না, একটু বড় ছোটো হয়ে গেছে। সো এটা যদি সিলেক্ট করতে চান, আপনি এইটার উপরে এসে কার্সেল দেখেন, এই যে এখন ক্লিক করেন, হবে না, ক্লিক করেন, হবে না, এটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো এইটা যদি সিলেক্ট করতে চান, তাহলে কার্সেলের বর্তমান অবস্থাটা কি উপর নিচে অবস্থায় আছে, এটাকে ধরে সাথে নিয়ে যাবেন। নেওয়ার পরে দেখেন একটা ডিরেকশনভাবে চলে আসছে, বাম ডাইন উপর নিচে, এই অবস্থায় ক্লিক দিবেন, তাহলে এখন দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এইটুকু বলছিলাম, শুনতে পান নাই, যাই হোক। ও সরি, আমি মিউট করে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, আরেকটা শেপ দেখাইছিলাম, আমাদের অনেক সময় এই যে কোনো স্টাইলের শেপ নিতে হতে পারে। সো আমরা সেই শেপটা এরকমভাবে নিতে পারি, এই যে সো এরকম স্টাইলের শেপ নিতে হতে পারে। আবার বলতেছিলাম যে এটা যদি কালার চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। মনে করেন এটা কালার চেঞ্জ করব। ওকে, মনে করেন এটার আবার ব্যাকগ্রাউন্ড মানে শেপের আউটলাইনটা ব্ল্যাক আছে, এটাকে আপনি চেঞ্জ করে দিতে চাচ্ছেন, তাহলে শেপ আউটলাইনের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে মনে করেন যে ফুল ব্ল্যাক করে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে কালার কম্বিনেশনের উপরে বেস করে আপনার অন্য কিছু দেওয়া প্রয়োজন, সেটাও দিতে পারেন এখান থেকে। সো এটা হলো শেপ নিয়ে কথা বলতেছিলাম। ইনসার্ট ট্যাবে নেক্সট হলো পেজ নাম্বার সেট করা। সো পেজ নাম্বার সেট করাটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। তবে আমাদের মনে হতে পারে সিম্পলি আমরা একটা পেজ নাম্বার সেট করে দিলাম, বাট না, পেজ নাম্বার কিন্তু অনেক স্টাইলেস পেজ নাম্বার দিতে হতে পারে। যেরকম বোঝানোর জন্য বলি, আমাদের কিন্তু কখনো দেখছেন কোনো বইয়ের কভার পেজে, আচ্ছা এইটা দেখানোর জন্য আমি একটা বই যদি ওপেন করতে পারতাম, আচ্ছা দেখি, বুক ফর ক্লাস 6 এনসিটিভির ওয়েবসাইটে গেলে আমরা অনেক সময় বইটা পেয়ে যাই। এই যে আনন্দ পাঠ ইংলিশ ফার্স্ট পেপার, এটা পিডিএফ ফরম্যাটে একটু দেখানো ট্রাই করি। ওকে, সো এই যে বইয়ে এই যে পিডিএফটা এনারা তৈরি করছে, এটা টোটাল 121 পেজের আছে। সো এই 121 পেজ, টোটাল পেজ হলো 121। আমি যদি এটাকে একেবারে নিচে যাই, যাওয়ার পরে লাস্ট পেজটা তো ব্যাগ মানে বইয়ের কাভারের সাথে থাকে। এরপরে দেখেন এখানে হলো দ্য এন্ড লেখা, এইখানে পেজ নাম্বার 115 কেন? টোটাল কিন্তু পেজ নাম্বার হওয়ার কথা ছিল 121, মানে আমরা নর্মালি যেভাবে সেট করি, তো সেই অনুযায়ী তো পেজ নাম্বার 121 হওয়ার কথা ছিল, এই পর্যন্ত পেজ নাম্বার আসার কথা ছিল। বাট এই পেজে পেজ নাম্বার আসলো না, এবং এই পেজ পর্যন্ত পেজ নাম্বার হলো 115, তার মানে হওয়ার কথা ছিল 121, হয়ে গেছে, সরি এইটাতে
20 হওয়ার কথা ছিল, সেখানে 115 হয়েছে কেন সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। পেজ নাম্বার আসলে স্টার্ট হয় কোথা থেকে, একটা বইয়ের পেজ নাম্বার স্টার্ট হয় কোথা থেকে, যেখান থেকে চ্যাপ্টার 1 শুরু সেখান থেকে কিন্তু স্টার্ট হয়। তো একটু খেয়াল করি, এইটা হলো কভার পেজ, এখানে কখনো পেজ নাম্বার হয় না। এরপরে এসে দেখেন এইটা হলো মানে রাইটারের পরিচিতি ইত্যাদি ইত্যাদি লেখা, কয়জন মিলে লিখছে সামথিং, এখানেও পেজ নাম্বার হয় না। পাবলিশার কত এডিশন এগুলো লেখা থাকে, লাস্ট কত এডিশন হয়েছে, কত থেকে স্টার্ট হয়েছে, যেরকম এই বইটা ফার্স্ট পাবলিশড হয়েছে 2012 সালে, লাস্ট এডিট হয়েছে 2017 সালে। তো যেটা বলতেছিলাম, এখানে পেজ নাম্বার হয় না, এখানে পেজ নাম্বার হয় অনেক সময়, বাট সেগুলো দেখবেন যে রোমান সংখ্যায় 1 2 3 দেয়। সো মূল পেজ নাম্বার স্টার্ট হয়, এটা হলো টেবিল অফ কন্টেন্ট, এখানেও রোমান সংখ্যায় পেজ নাম্বার হয়। মূল স্টার্ট হয় এখান থেকে, লেসন 1, দেখেন এখান থেকে পেজ নাম্বার শুরু। এই যে পেজ নাম্বার 1 এখানে বোঝা যাচ্ছে না, যেটা হাইড হয়ে গেছে হয়তোবা, বাট দেখেন এই যে পেজ 2, তার মানে এখানে হলো পেজ 1 ছিল, এখানে পেজ 2, এখানে দেখেন পেজ 3, এখানে এসে পেজ 4, এটা একটা হাইড হয়ে গেছে লেসন 2 এর কারণে। এই যে আসলে পেজ নাম্বার স্টার্ট হয়েছে এখান থেকে, এই যে চ্যাপ্টার 1 থেকে বা লেসন 1 থেকে, এখান থেকে পেজ নাম্বার স্টার্ট হয়েছে, এটা আসলে কিভাবে ওরা সেট করলো আমরা সেটা শিখবো। পাশাপাশি এখানে আরেকটু শিখবো, এইখানে পেজ নাম্বার যে রোমান সংখ্যায় সেট করব, সেই রোমান সংখ্যায় সেট করব কোনগুলো, এই কাভার পেজ তো বাদ থাকবে, এখানে কখনোই আমরা পেজ নাম্বার হয় না, এখান থেকে রোমান সংখ্যায় সেট করব, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 হবে, এবং এখান থেকে পেজ নাম্বার মানে ইংলিশে যেটা 1 2 3 4 5 এভাবে পেজ নাম্বার শেষ পর্যন্ত হবে। সো এই স্পেসিফিক পেজ নাম্বার কিভাবে সেট করতে হয় এটা আজকে ক্লাসের লাস্টের দিকে শিখবো। ওকে, তো আমরা একটু ইকুয়েশন লেখা শিখে আসি। আচ্ছা, এখানে একটু এডিট করে ফেলছেন, আমি দেখি এটাকে রিমুভ করা যায় কিনা। ওকে, সো এখন আমরা ইকুয়েশন লেখা শিখবো। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ইকুয়েশন লিখতে হয়, আচ্ছা আরেকটা ব্ল্যাঙ্ক পেজ করে নিই এখান থেকে ব্রেক দিয়ে। সো মাইক্রোসফট ওয়ার্ডে আসলে কিভাবে ইকুয়েশন লিখতে হয় সেটা দেখব। আমরা ম্যাথমেটিক্স বইটা একটু দেখে আসি এখান থেকে। গণিত, ইয়েস, সো গণিত বইটা ওপেন করি। এই যে ইকুয়েশনটা আসলে লিখলো, এটা আসলে কিভাবে লিখলো। ওকে, সেমভাবে ম্যাথমেটিক্স বইতে তো আমরা দেখছি যে অনেক অনেক ইকুয়েশন, এই যে এটা তো সিম্পল, এটা আর ইকুয়েশন খুব বেশি ঝামেলা না। সো এইগুলো খুব বেশি ঝামেলা করে না, বাট যেগুলো ঝামেলা করে বিশেষ করে, আচ্ছা এখান থেকে আসি, এই যে সো এইগুলো আসলে কিভাবে তৈরি করে এইগুলো। সো এগুলো কিন্তু আমরা শেপের মাধ্যমে দিতে পারি, এই যে শেপের মাধ্যমে তৈরি করতে পারি। এইগুলো এই শেপ, এই রিলেটেড শেপ আছে। আবার এখানে দেখেন এই যে চেক বক্সগুলো আছে, এই যে ব্ল্যাঙ্ক, এগুলো কীভাবে তৈরি করবে, এগুলো কিন্তু শেপের মাধ্যমে তৈরি করবে। এখানে দেখেন এই যে চেক বক্সগুলো আছে, এগুলো কিন্তু আমরা শেপের মাধ্যমে নিব। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা এটাকে কি বলে, বীজগণিতের যে ফর্মুলাগুলো আমরা শিখে আসছি, a + b হোল স্কোয়ার। বীজগণিত কই, বীজগণিতে যাই, এখনো পাটিগণিতে আছি। এগুলো তো সরল, আচ্ছা এই যে শেপগুলো, এগুলো কিন্তু সবই শেপ দিয়ে করা যায়। ওকে, এই যে সো আমরা বীজগণিতে চলে আসছি এখন। এই যে এই ax + by, এগুলো আসলে কিভাবে লেখে, এই বীজগণিতের ফর্মুলাগুলো কিভাবে লেখে আমরা আজকের ক্লাসে এগুলো শিখব। তো আমার কথা শোনা যাওয়ার কথা, ইয়েস। সো প্রথমত আমরা যদি কোনো ইকুয়েশন লিখতে চাই, তাহলে ইনসার্ট ট্যাব থেকে ইকুয়েশন যে টুলটা আছে এখানে চলে আসবো, জাস্ট ইকুয়েশনের উপরে ক্লিক দিব, আর কিছুই করব না। ওকে, আবারও দেখাই, ইনসার্ট ট্যাব থেকে ইকুয়েশন, জাস্ট এই ইকুয়েশন যে টুলটা আছে, এখানে অনেকগুলো কিন্তু ফরম্যাট আছে, আমাদের বেশ কিছু ফিক্সড ফরম্যাট, যেরকম আমরা এই ফর্মুলাটা শিখে আসছি, x = -b + -√b² - 4ac/2a, বা a² + b² = c²। সো এইগুলো যদি এরকম ফিক্সড কিছু আমাদের প্রয়োজন হয়, ডিরেক্ট এইটা ক্লিক দিয়ে নিতে পারি। সাপোজ এটা ক্লিক দিয়ে নিতে পারি, তাহলে ফর্মুলাটা ডিরেক্ট চলে আসবে।
বাট আমরা যদি কোনো কিছু এরকম তো সব কিছু সবসময় থাকবে না। সো আমরা যে কাজটা করব, আমরা যদি নতুন করে কোনো একটা ইকুয়েশন লিখতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, ইকুয়েশন যে টুলটা আছে জাস্ট এটার উপরে ক্লিক দেওয়ার পরে আমি লিখতে চাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা আসলে এমএস ওয়ার্ডে কীভাবে লিখে, সো এইটা লিখতে হলে আমরা যখন এরকম একটা ইকুয়েশনের উপরে টুলটার উপরে ক্লিক দিব, আমাদের ইকুয়েশন বলে একটা ট্যাব ওপেন হবে এখানে, এবং ইকুয়েশনের বেশ কিছু ডাটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এই সাইডে দেখেন বেশ কিছু সিম্বল দিয়েছে এবং এই সাইডে বেশ কিছু স্ট্রাকচার দিয়েছে। সিম্বলগুলো কি কি, এই যে আমরা নর্মালি কিবোর্ড থেকে প্লাস মাইনাস এগুলো দিতে পারি, বাট প্লাস মাইনাস একসাথে গিয়ে দিতে পারি, কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্নটা দিতে পারি, এখানেও সেটা আছে, এখানে ইনফিনিটি যেটা আছে সেটা দিতে পারি, অনেকগুলো সিম্বল এখানে আছে যেটা আমাদের কিবোর্ডে নাই বাট এখান থেকে দিতে পারি, আলফা বিটা গামা যেগুলো প্রয়োজন হয়। তারপরে ফারেনহাইট স্কেলে, মানে সেলসিয়াস স্কেলে, গ্রেটার দ্যান লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই সব কিছু এখান থেকে আমরা পেয়ে যাব। আমাদের যে ইকুয়েশনে যেগুলো যা প্রয়োজন আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাব। ওকে, সো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি, টাইপ ইকুয়েশন হেয়ার। ওকে, আমরা ইকুয়েশনটা টাইপ করব। সো প্রথমত আমরা লিখতে চাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা। সো আমরা এখান থেকে একটু দেখে নেই তাহলে সুবিধা হবে। এটা কি ডিরেক্ট এখানে আছে? আচ্ছা, দেখতে পারলে কাজটা করতে সুবিধা হতো, এই জন্য আমি, আচ্ছা দরকার নাই, আমরা লিখি। আমরা মনে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, মানে এইটা ফরম্যাটটা কি, একটা a প্লাস বি থাকে, তার সাইডে ব্র্যাকেট থাকে, তার উপরে 2 থাকে। ওকে, সো এই যে পাওয়ারটা কিভাবে লিখতে হয়, যদি কখনো পাওয়ার লিখতে চান তাহলে এই যে স্ক্রিপ্ট যে টুলটা আছে এখানে দেখেন অনেকগুলো টুল আছে। এই যে উপরে যেটা আছে পাওয়ার, নিচে যেটা আছে যদি আমরা কিছু দিতে চাই অনেক সময় নিচে দিতে হয়, আবার অনেক সময় উপর নিচে বোধ জায়গায় দিতে হয়। সো এই স্টাইলে আপনার নিতে পারি। সো আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখতে চাই তাহলে মাস্ট এইটা নিতে হবে, কারণ এইটা হলো আমাদের পাওয়ার বোঝায়। সো প্রথমে এটার উপরে ক্লিক দিলাম, দেওয়ার পর সমান সমানের উপরে ক্লিক দিলাম, তার মানে একটা ইকুয়াল চিহ্ন আসলো। এইখানে এসে এবার দেখেন আমি a প্লাস বি হোল স্কোয়ার ডিরেক্ট লিখবো না, কারণ আমার ব্র্যাকেটটা প্রথম দিয়ে নিতে হবে, আদারওয়াইজ আমরা সমস্যায় পড়বো। সো ব্র্যাকেট কোথায় পাবেন, এখানে দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সব ধরনের ব্র্যাকেট এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন, আমরা ফার্স্ট ব্র্যাকেটের উপরে ক্লিক দিলাম। এখন এখানে লিখলাম a প্লাস বি, এই যে এবার স্কোয়ারটা কোথায় দিব, এই যে উপরে একটা স্পেস আছে এখানে 2 দিব, এখানে 2 3 যখন যা প্রয়োজন আমাদের, যেহেতু এখানে উপরে এই যে স্পেস আছে, এখানে আমাদের যদি 7 দিতে হয় আমরা 7 দিতে পারবো, এখানে 2 দিতে হয় 2 দিলাম। এরপরে ফর্মুলাটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো a স্কোয়ার মানে আমরা এই সবসময় এই শেপটা নিব, কখনো স্কোয়ার দিতে হলে বা কোনো কিছুর পাওয়ার যদি দিতে হয় এটা নিব। সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সেমভাবে এটা নিব, এটা জাস্ট রেখে দিলাম, পরবর্তীতে সিম্পলি বসাই দিব a, এরপরে 2 দিব, এখানে b, এরপরে 2 দিব। দেখেন ফর্মুলাটা আমি পারফেক্টলি লিখতে পারতেছি কিনা। তো ইজিলি ভাবে এভাবে আমরা ফর্মুলাটা লিখতে পারি। সো আরেকটা আমি লেখা দেখাই, এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন যদি লেখা দেখাতে পারতাম, অনেক বড় বড় ইকুয়েশন। আচ্ছা, আমরা প্রথমে দেখতেছিলাম যে ভাগ আকারে বেশ কিছু ইকুয়েশন আছে, তো এগুলোও কিন্তু আমরা লিখতে পারি। জাস্ট আমি ছোট একটা দেখানোর চেষ্টা করি এখান থেকে, ভাগ আকারে দেখতেছিলাম সেটা করি। আচ্ছা, এই যে কোনো কিছুর পাওয়ার দিতে হলে এইটা লেখার চেষ্টা করি। ওকে, এইটা আগে দেখানোর চেষ্টা করি। এখানে আছে এর পাওয়ার m গুণ এর পাওয়ার n সমান সমান এর পাওয়ার m প্লাস n। এটা যদি আমরা লিখতে চাই তাহলে কি করব, আমরা ইনসার্ট ট্যাব থেকে একটা ইকুয়েশন টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে এর পাওয়ার m গুণ এর পাওয়ার n। সো কোনো কিছুর পাওয়ার যদি নিতে হয় এই স্কিপ থেকে এই টুলটা নেবেন সবসময়, ওই এই স্ট্রাকচারটাই এনাফ। এর পাওয়ার m, এখান থেকে এরপরে গুণ চিহ্নটা দিয়ে দিলাম, এই যে এরপরে সেমভাবে আবার এটা নিলাম, সমান সমান চিহ্ন। তো আমরা স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা এটা নিয়ে নিব। সো আমার স্ট্রাকচারটা রেডি। এখন দিলাম এর পাওয়ার, এখানে ছোট হাতের এ, এর পাওয়ার m
এখানে ছোট হাতের এ তার পাওয়ার এন সমান সমান এর পাওয়ার এম প্লাস এন। দেখেন এটাই লেখা আছে। তো এই যে তো এইটা যদি আমরা ইজিলি ভাবে লিখতে পারবো যে কোনো হবে, দেখেন এটা ইয়েস। যে কোনো ইকুয়েশন লিখতে হলে আপনি জাস্ট ইজিলি এটা লিখতে, আচ্ছা এই ইকুয়েশনটা মিডিলে চলে গেছে, আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। তো আর দেখি আর কোনো ইকুয়েশন আছে কিনা, যত বড় ধরনের ইকুয়েশন থাক না কেন আমি লিখে দিতে পারবো শুধুমাত্র এইটা ব্যবহার করে। আচ্ছা আমরা এটা তো বীজগণিতের ছোট ছোট ইকুয়েশন দেখতেছি, আমরা আমাদের যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু আরও এর থেকে বড় বড় ইকুয়েশন শিখছি, বিশেষ করে ইন্টিগ্রেশন ডিফারেন্ট মানে ক্যালকুলাসের ক্ষেত্রে। সাপোজ ক্যালকুলাসের ইকুয়েশনগুলো একটু দেখাই। আচ্ছা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না তারা তাদের হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে এই ইকুয়েশনগুলো দেখলে। এই যে সো এখানে দেখেন ইজি বিজি কী অবস্থা। সো এইগুলো কিন্তু লেখা একেবারে ইজি একটা কাজ, আমি আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছি। আচ্ছা তার আগে এই এই বিষয়গুলো একটু শিখাই কিভাবে হাফ এই যে 1/2 আকারে লিখবেন, এইটার ক্ষেত্রে এইটা লেখার চেষ্টা করি, তাহলে অনেক কিছু বুঝবেন। এইটা যে হাফ আকারে লিখছি কিভাবে, এ সমান সমান এখানে উপরে একটা অংশ আছে নিচে একটা অংশ গেছে এবং এ সমান সমানের মাঝ বরাবর দাগ। ওকে রাইট। সো আমরা সেমভাবে ইনসার্ট ট্যাব থেকে ইকুয়েশন নিলাম, এখান থেকে ক্যাপিটাল এ ইকুয়াল টু এরপরে কি আছে এখান থেকে কিন্তু মাঝ বরাবর দাগ। সো এইটা যদি আপনি নিতে চান তাহলে দেখেন এই যে ফাংশনের অনেক কিছু পাবেন। আমরা কিন্তু 1/2 লেখা অনেক স্টাইলে লিখতে পারি, যে সরাসরি উপর নিচে লিখতে পারি, একটু কাট করে লিখতে পারি, আরও একটু কাট করে লিখতে পারি, আমরা অনেক সময় এগুলো দেখছি। সো আমরা এখান থেকে যে কোনো কিছু একটা নিতে পারি। প্রথমত এটা আমাদের ফরম্যাটটা এই স্টাইলের আছে, সো আমি এটা নিলাম। এটা জুম করলে ভালোভাবে বুঝতে পারবেন। ইয়েস। সো এবার পরে কি লেখা আছে সেটা একটু দেখি। এই যে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আপনাকে মাস্ট রুট ওভার যেহেতু আছে অবশ্যই এটাকে নিতে হবে। ওকে সো আমি একটা রুট নিব, রুটটা কোথার থেকে নিব, এই দেখেন এই যে রেডিকেল আছে, সো এখান থেকে আমি রুটটা নিয়ে নিলাম। এখান থেকে রুটের উপরে কিছু দিতে হবে কিনা, না আমার শুধুমাত্র রুট নিলেই এনাফ, সো আমি রুট নিয়ে নিলাম। এখন আসি আর কি কি আছে এখানে। এরপরে বলতেছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো প্রথমে এখানে 1 দিলাম, এরপরে মাইনাস চিহ্নটা দিলাম, আবারও আমাকে কিন্তু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার মানে হাফ ফরম্যাটে নিতে হবে। সো এখান থেকে এই যে হাফ ফরম্যাট নিলাম। এখানে ভি স্কোয়ার দিব, স্কোয়ার দিতে হলে অবশ্যই এটা নিতে হবে, সি স্কোয়ার দিব অবশ্যই স্কোয়ার নিতে হবে। এখন আসি ভি দিলাম, স্কোয়ার দিলাম। আচ্ছা এটা ছোটো হাতের মেবি আমি কেটে ইয়েস, তো পুনরায় আচ্ছা এটা চলে গেছে, ছোটো হাতের ভি স্কোয়ার এখানে সি স্কোয়ার। সেমভাবে আমি যদি নিচে এখন এটা দিতে চাই সাইন 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 ইয়েস সাইন কস ট্যান, আমরা ত্রিকোণমিতি শিখছি। ওকে সাইন এটা ধরে নিলাম থিটা। ওকে থিটা এটা কি আছে সেটা পরে দিব, আগে সাইন এর স্ট্রাকচারটা নিই। সো সাইন এই যে এটা নিয়ে নিলাম। এরপর আসি এখানে এসে থিটার পরিবর্তে কী দেওয়া আছে, ব্র্যাকেটে কিছু একটা অংশ লেখা আছে। সো প্রথমে ব্র্যাকেটটা নিয়ে আসি, এরপরে মাঝে এসে দেখি এখান থেকে কি আছে। সো এটাকে আসলে কি বলে আমি ভুলে গেছি, এখান থেকে আমরা ওই স্টাইলের শেপ পেয়ে যাব। তারপরে একটু দেখি ফাই, আচ্ছা ওয়েট, আচ্ছা এখান থেকে যদি শেপ না পাই তখন কি করব সেটা একটু পরে দেখাচ্ছি। আপাতত জাস্ট ফিল আপ করার জন্য আমি এটা দিয়ে ফিল আপ করি। ওকে এটা প্লাস থিটা। ওকে থিটাটাও এখানে পেয়ে যাব, থিটা থিটা ইয়েস এটা থিটা। সো আপাতত কিন্তু এই যে সাইনটা এটা কিন্তু এই যে সিম্বলটা এটা পেলাম না, বাট এটা কোথা থেকে পাবো সেটা আমি পরে বলে দিচ্ছি। ওকে তো মোটামুটি আমরা বুঝলাম যে একটা ফর্মুলা আসলে কিভাবে লিখতে হয়। যত বড় বড় ফর্মুলা হোক না কেন আমরা এই ফর্মুলা মানে ইকুয়েশন যে টুলটা আছে এখান থেকে দিতে পারি।
আমরা সাইন কস ট্যান এখান থেকে দিতে পারি, এখান থেকে এই যে ইন্টিগ্রেশনগুলো লিখতে পারি, এখান থেকে ভাগ আকারে যেগুলো আছে, এখান থেকে পাওয়ার আকারে যেগুলো আছে, এখান থেকে ইন্টিগ্রেশন বলতেছিলাম, রুটের যেগুলো আছে এখান থেকে, সো ব্র্যাকেটের যে পার্টটা আছে এখানে সাইন কস ট্যান বলতেছিলাম। এরপরে কোনো কিছু সাপোজ ভেক্টর লেখার সময় অনেক সময় এটা ব্যবহার করি, বা যে কোনো কিছু প্রয়োজন হলে। এরপরে লিমিটের অঙ্ক, লগ, লন, লিমিট, মিন, ম্যাক্সিমাম, লন, এগুলো কিন্তু সব দেখেন এখানে অ্যাভেলেবেল আছে। অপারেটরের ক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, এরপরে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল আছে। একটু আগে হয়তো বা আমাদের ম্যাট্রিক্সের কিছু একটা দেখতেছিলাম, এখানে দেখেন এই ফরম্যাটগুলো অ্যাভেলেবেল আছে। সো আমরা জাস্ট স্ট্রাকচারটা নিব, আর এখান থেকে জাস্ট এই যে শেপটা নিব। ওকে, সরি, এখান থেকে সিম্বলটা নিব, নেওয়ার পরে আমরা ইজিলিভাবে যে কোনো ফর্মুলা লিখতে পারবো। সো ফর্মুলা লেখা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন, বা ফর্মুলা লেখা বুঝতে পারছেন কিনা। প্র্যাকটিস করতে হবে ফর্মুলা, কিছু করার নেই, প্র্যাকটিস করলে আরও অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, কিছু তো বলবেন কেউ, সমস্যা আছে কিনা। আচ্ছা, আমি প্র্যাকটিস না করলে কিন্তু বলি, প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা পড়তেই থাকবেন। ওকে, আমি জাস্ট একটা সমস্যা দেখাই। আমরা স্কোয়ার শিখছি না, স্কোয়ারটা কীভাবে, বা রুটটা শিখছি এখান থেকে, যে রুট কীভাবে দিতে হয়। দেখেন এই রুটে একটা সমস্যা আছে, আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে। মনে করেন যে এখানে আপনি চাচ্ছেন শুধুমাত্র রুট ওভার থাকবে, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে। এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা রুটের বাইরে থাকবে। তখন আপনি কি করবেন? ওকে, এটাকে একটু কপি করি, এখানে পেস্ট করি। আমি কি বোঝাতে চাচ্ছি হয়তোবা বুঝছেন। আমরা যেভাবে লিখতে চাচ্ছি, রুটটা শুধুমাত্র 1-এর উপরে হবে, মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাতে রুট হবে না। সো ফিরে আসি। ওকে, এখন শুরু করি। এখান থেকে আবারও বলি, রুটটা শুধুমাত্র 1-এর উপরে হবে, মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের উপরে রুট হবে না। সো আমি প্রথমে বলছিলাম যে এখানে একটা রুট নিয়ে নেন, গুড। আমরা সেমভাবে একটা রুট নিলাম, এখানে 1। এখন আসি, আমাদের বাকি যে অংশটা আছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর উপরে আমরা রুট নিব না, সেটা বলতেছি। সো এইটা করতে হলে আপনি যদি এইখান থেকে কন্টিনিউ মাইনাসের উপরে ক্লিক দিয়ে এটা করতে চান, মানে আমি একটু আগে যা করলাম এটা করতে চান, তাহলে সবগুলোর উপরে রুট থেকে যাবে। সো এইটা দেখেন উপরে রুট হতেই আছে কিন্তু। সো এইটা যদি আপনি রুট অফ করতে চান, তাহলে আপনার এখনও এটা কি, এখনও এটা এই অবস্থায় যাওয়ার পরে কিবোর্ড থেকে আপনার 4টা অ্যারো আছে, লেফট, রাইট, আপ আর ডাউন। আমি আমার মানে এমএস ওয়ার্ড অনুযায়ী আমি কিন্তু বাম থেকে ডানে যাচ্ছি। সো আমি করব কি, রাইট যে অ্যারোটা আছে সেটার উপরে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিলে হবে কি, ওই যে রুটের বাইরে চলে যাবে আমার কার্সেলটা। এখন আমি একটা মাইনাস চিহ্ন দেই, দেখেন আছে কি না। এখন কিন্তু রুট আর নাই উপরে। আবার একটু খেয়াল করেন, এই যে এই অবস্থা আছে। আমি যদি এই অবস্থায় কোনো কিছু করতে যাই, সাপোজ মাইনাস, আচ্ছা এখনও যাই নাই, রুট ইয়েস 1 মাইনাস, এই যে যা কিছু করতেছি সব কিছুর উপরে রুট হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি না এটা রুট আনতে। সো আমাকে যে কাজটা করতে হবে এখন, এই অবস্থায় আমরা কি করব, আমি কিন্তু বাম থেকে ডানে যাচ্ছি। সো আমি রাইট যে অ্যারোটা আছে, মানে ডাইন যে অ্যারোটা আছে, জাস্ট এইটার উপরে একটা ক্লিক দিব, তাহলে আমার রুটের বাইরে কার্সেলটা চলে যাবে। এখন মাইনাসের উপরে ক্লিক দিলাম, দেখেন উপরে রুট নাই। বা আমি এটা লিখতে চাচ্ছি ভি স্কোয়ার, সো এই যে, সো এটা ভি লিখলাম, এটা স্কোয়ার দিলাম, এটাতে সি স্কোয়ার দিব। সো এখন দেখেন সি লিখলাম, স্কোয়ার দিলাম। ওকে, সো এই সিস্টেমে করতে পারেন। আরেকটা সিস্টেম আছে, এই ভি স্কোয়ার, সরি আমার 2টা রাইট জায়গায় পড়ে নিয়ে, আরেকটা সিস্টেম আছে,
এই মানে রুটের যে ঝামেলাটা যদি না পড়তে চান তাহলে প্রথমে এই অংশটা লিখে নেবেন, প্রথমে পিছনের পার্টটা লিখে নেবেন। ওকে, কিভাবে করবেন সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সাপোজ আমি চাচ্ছি যে এই অংশটা আগে লিখে নিতে, সো প্রথমে যে কোনো কিছু একটা লিখে রাখেন আপনারা, 1 দিয়ে শুরু করেন। ওকে, আমি জাস্ট 1টা দিলাম, পরবর্তীতে এডিট করে দিব, এরপরে মাইনাস চিহ্নটা দিলাম, এরপরে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমি এই শেপটা নিলাম, এরপরে এখান থেকে এটা, এখান থেকে এটা, সো ভি স্কোয়ার সি স্কোয়ার, এই পার্টটা আগে লিখে নিলাম। এরপরে এখান থেকে আমি 1 দিলাম, আপনি এক্স দিতে পারেন, ওয়াই দিতে পারেন, কিছু একটা দিয়ে চলে যেতে পারেন, বাট ডিরেক্ট মাইনাস চিহ্নটা দিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা না। এরপরে কার্সেলটা জাস্ট এই সাইডে নিয়ে আসবেন, এসে এবার আপনি একটা শেপ নেবেন √1। ওকে, পারফেক্ট। সো যে কোনো সিস্টেমে আপনি জাস্ট ঘুরাই ফেরাই একই হবে, আপনি যে কোনো স্টাইলে করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, সো আমি বেশ কিছু ফর্মুলা লিখতে দিব, ফর্মুলাগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওকে, সো এর থেকে বড় বড় ফর্মুলা আছে, সো ফর্মুলাগুলো আমরা ইজিলিভাবে লিখতে পারবো। আবার একটু বলি, কোনো কারণে যদি কখনো মিস করেন, সাপোজ বিশাল বড় একটা ফর্মুলা লেখার পরে আমি বোঝানোর জন্য এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, যখন মিস হয় তখন কি করবেন। আচ্ছা, কোনো কারণে এই ফর্মুলাটা লেখা শেষ হয়ে গেছে বা 2-3 পৃষ্ঠার একটা ফর্মুলা লিখে ফেলছেন, বাট একটা মিস্টেক হয়েছে যে এগুলোর ভিতরে ব্র্যাকেট হবে, আপনি শুরুতে সেটা ভুলে গেছিলেন যে এই অংশটা টোটাল ব্র্যাকেটে হবে। এটা হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি যে এই অংশটা ব্র্যাকেটে হবে, বাট আপনি দিতে ভুলে গেছেন, তখন কি করবেন? পরবর্তীতে এসে ব্র্যাকেট দিতে পারতেছেন না বা অন্য কিছু একটা হবে সেটা দিতে পারতেছেন না, কি করবেন? প্রথম কাজ হবে যে অংশটুকু ভুল হয়েছে সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করে Ctrl+X দিয়ে কেটে নেবেন, এবার সঠিক শেপটা দিয়ে দিবেন। সাপোজ আপনি, আচ্ছা আবার একটু অন্যভাবে বুঝাই, এই যে তো আপনার মনে হলো যে এই অংশটা পাওয়ার হবে, এই যে অংশটা আছে এই অংশটার হলো পাওয়ার হবে, এখন আমি দিতে ভুলে গেছি পাওয়ার, তো কি করব? সেই অংশটুকু প্রথমে কাট করে নিব Ctrl+X দিয়ে, এরপরে পাওয়ার হবে, সো আমি প্রথম এটা নিলাম, নেওয়ার পরে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, এবার এখানে তো পাওয়ার দিলাম 2, আর এইখানে ওই যে অংশটা কাট করে নিয়েছিলাম ওটা পেস্ট করে দিলাম। এখন দেখেন ইজিলি ভাবে হয়ে গেছে। আমাদের অনেকে আছে যে এই ফর্মুলাটা কোনো কারণে একটা মিস্টেক হয়েছে, আমরা সব কিছু কেটে দিছি, দিয়ে আবার নতুন করে শেপটা নিয়ে লেখা শুরু করছি, প্রয়োজন নাই। যে অংশটুকু মিস্টেক হয়েছে ওই অংশটুকু কী করবেন? প্রথমে কাট করে নেবেন, নেওয়ার পরে আবার পুনরায় ওই যে জায়গায় বসবে সেই জায়গায় পেস্ট করে দিল, তাহলে ইজিলিভাবে সেটা করতে পারবেন। সো এইটা ফর্মুলা। এরপর আসি, এই যে বলতেছিলাম এই শেপ, এই সিম্বলটা আমরা আসলে সঠিক নিতে পারি নাই, তো সিম্বল যেহেতু আমরা এখানে পেলাম না, বাকি সিম্বলগুলো কোথায় পাবো? এই যে সিম্বল বলে একটা টুল আছে, সো এই টুলটাতে মোর সিম্বলের উপরে ক্লিক দেন, আপনারা অনেক অনেক সিম্বল পাবেন। এই যে এখান থেকে শুরু করে দেখেন হাজার হাজার সিম্বল, প্রথমে ব্ল্যাঙ্ক, তারপরে বিস্ময়বোধক চিহ্ন, তারপরে ইনভাইটেড কমা শুরু, তারপরে হ্যাশ, $সাইন, পার্সেন্টেজ, অ্যান্ড এখানে দেখেন অনেকগুলো আছে। আপনি জাস্ট এখন একটু কার্সেলটা, আচ্ছা এখানে এই যে ডাউন অ্যারোর উপরে দেখেন, এই যে শেপ আসতেই আছে, এই যে সরি শেপ বলছি, সিম্বল আসতেই আছে। দেখেন আমাদের অনেক ধরনের সিম্বল এখানে অ্যাভেলেবেল আছে, আমাদের কাজের প্রয়োজনে এগুলো প্রয়োজন হতে পারে, যদিও ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের কারণে আমাদের সবসময় এগুলো প্রয়োজন হয় না, এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম প্রয়োজন হয়, হয়তোবা আমাদের সাপোজ এখানে এইগুলো আমাদের প্রয়োজন হয় না সব সময়, এইগুলো, বাট ল্যাঙ্গুয়েজের কারণে এক এক দেশে এক এক ধরনের প্রয়োজন হতে পারে। ওকে, দেখেন এখানে অনেকগুলো সিম্বল আছে, আমরা হয়তোবা দেখতে পারতেছি, এই যে সিম্বলের অভাব নেই। আমাদের অনেকের আরবিতে, সাপোজ আমাদের যদি প্রয়োজন হয় আরবিতে কোনো কিছু, এখানে দেখেন সব কিছু আছে। ওকে, এই যে এখান থেকে আমরা সেই সিম্বলটা ইজিলিভাবে খুঁজে পেয়ে যাব,
বাট সেইটা যদি নাম জানা থাকে তাহলে ইজিলিভাবে পাওয়া যায়, বাট ওইটার নাম না জানা থাকলে আমাদের এভাবে খুঁজে বের করে নিতে হয়। ওকে, আমাদের হয়তো বা ওখানে ওমেগা ছিল না, এখানে ওমেগাটা ইজিলিভাবে পেয়ে যাব। এই দেখেন, তো এখানে সিম্বলের শেষ নাই, এই যে শেষ পর্যন্ত এখনও শেষ হয় নাই, এই যে। সো শেষ অবস্থানে এসে আরবির বেশ কিছু পার্ট আছে। ওকে, এই যে। সো এখান থেকে আমরা সেই সিম্বলটা পেয়ে যাব। ওকে, সো সিম্বলটা এখানে পাওয়া যায়। এইটা ছিল ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে আমরা পেজ নাম্বারটা এখনো সেট করি না, পেজ নাম্বারটা পরবর্তীতে সেট করব। নেক্সট ড্র ট্যাব, এখানে আমরা খুব বেশি কিছু শিখবো না, আমাদের প্রয়োজন হয় ডিজাইন ট্যাব। সো ডিজাইন ট্যাবে এসে আমরা একটা জিনিস শিখবো, ওয়াটারমার্ক কিভাবে দিতে হয়। ওকে, আমরা কোচিং সেন্টারগুলোতে ক্লাস করছি, সো ওইখানে দেখতেছিলাম যে সেই কোচিংয়ের নামগুলো ওয়াটারমার্ক করা থাকে, যাতে এইটা আবার কেউ কপি করে না দিতে পারে, এরকম কোনো কিছু একটা সমস্যার কারণে তারা ওয়াটারমার্ক দিত। আমরা আজকে শিখি দেখি ওয়াটারমার্ক দিতে পারি কিনা। সো ওয়াটারমার্ক কিন্তু অনেক স্টাইলের হয়। ওকে, সাপোজ বোঝানোর জন্য শুধুমাত্র যে টেক্সট ওয়াটারমার্ক হয় তা না, আচ্ছা এই যে দেখেন ওদের প্যাড পেজে এইটা, আচ্ছা এটা একটু বড় করে দেখার চেষ্টা করি। এই যে এই দেখেন প্রথম দিকে যেটা বোঝাতে চাইছিলাম যে ইমেজটা আমি পারফেক্টলি পাচ্ছিলাম না, এখন দেখেন এই যে। সো এই যে লোগোটা, ওদের যে লোগোটা, এটা আসলে কিভাবে ব্যবহার করছে এখানে, এইটা কিন্তু ওয়াটারমার্ক ব্যবহার করছে এখানে। এই যে ওদের এই লোগোর এই অংশটা, এটা কিন্তু ওয়াটারমার্ক আকারে ব্যবহার করছে। ওকে, সো আমরা দেখছি যে কোনো একটা প্যাড পেজে নর্মালি এই স্টাইলে এটা ইবুক আকারে আছে, ওরা ওদের লোগোগুলো, সো এইগুলো আসলে কিভাবে তৈরি করে আমরা এখন শিখবো। ওকে, এইটা কিন্তু এমএস ওয়ার্ডে আমরা তৈরি করতে পারি ইজিলি, এগুলো সব কিন্তু এমএস ওয়ার্ড দিয়ে তৈরি। আর গত ক্লাসে যেটা বোঝাতে চাইছিলাম সেটাই হলো আজকের ক্লাসে এখন একটু দেখাই দিই। এখানে এই যে রিড মুড, এই যে রিড মুডটা এখন এখন হয়তো বা বুঝতে পারছেন, এইটা হলো রিড মুড। সো এই রিড মুডটা পিডিএফে তখন কিভাবে শো করে দেখি। এই যে প্রথম হলো কাভার পেজ, তারপরে নেক্সট, এই যে দেখেন একেবারে ইবুক ফরম্যাটে আছে, এই এক পেজ এই এক পেজ, এই যে পেজ উল্টাই যাচ্ছে দেখেন। এটা কিন্তু এই যে লাস্ট বলতেছিলাম অথরাইজ সিগনেচার সামথিং এরকম কিছু, এটা কি জুম করা যাবে কি না? ওয়েট, জুম করা যাবে। এখানে যে এই অংশটা নিল, শেপ নিল, এটা আসলে কিভাবে নিল, এইটা কিন্তু আমরা একটু আগে শিখছি। এরপরে এখানে এসে যে এই সিগনেচারের এই অংশটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই সাইডে আমরা কিভাবে লিখলাম, এটাও কিন্তু শেপ নেওয়া, এটাও কিন্তু শেপ নেওয়া। তো শেপ নিয়ে আমরা একটু আগে দেখতেছিলাম যে দাগ 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 দাগ, এই যে ডট ডট ফোটা দিক কীভাবে দিব, অথবা ডিরেক্ট দাগ কীভাবে দিব সেটাও শিখছি। সেমভাবে এই যে চেক বক্স কীভাবে আছে, এটাও কিন্তু একটা শেপ। তো এগুলো কিন্তু সব আমরা নিজেরাই তৈরি করতে পারবো। সেমভাবে এখানে একটা ফটো ইনসার্ট করতে হবে, এই যে উপরে আমরা ফর্মে দেখি এখানে একটা ফটো দিতে হবে, এইটা আসলে কিভাবে তৈরি করছে, এটা কিন্তু একটা শেপ নিয়ে এখানে ভিতরে লিখে দিয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফি। এটা কিন্তু আমরা দেখছি যে শেপে কিভাবে লিখতে হয়। সেমভাবে এই টেবিলটা কিভাবে তৈরি করতে হবে, এই টেবিলটা এখানে এই যে টেবিলগুলো কিভাবে তৈরি করতে হয়, আমরা গত ক্লাসে টেবিল ইনসার্ট দেখছি যে টেবিলটা কিভাবে তৈরি করতে হয়। ওকে, সেমভাবে এটাও কিন্তু একেবারে সিম্পল একটা প্রসেস, সিম্পল একটা কাজ। ওকে, এটাও তো একেবারে ইজি ব্যাপার। ওকে, এটাই হলো আমরা দেখতে চাইছিলাম যে আজকের ক্লাসে দেখছি যে এখানে অ্যাপ্লিকেশন লেখার পরে এই সাইডে এসে এই যে সেকেন্ড অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এইটা আসলে কিভাবে এখানে রাখছে বা এইটা কিভাবে রাখছে, এইটা হয়তো লেফট সাইডে বলে ইজিলিভাবে আমরা শেপ না নিয়েও নিতে পারি অনেক সময়, বাট এইটা কিন্তু রাইট সাইড, এটা আসলে কিভাবে নিব, এইটা কিন্তু জাস্ট শেপ নিয়ে নেব, ইজিলিভাবে নিয়ে নিতে পারবো। ওকে, তো
তো হয়তো বা বুঝতে পারলেন যে আজকের ক্লাস কতটা মানে ইনফরমেটিভ ছিল। এরপরে আর কি কি আছে দেখি। এটা কিন্তু রিড মোডে আমাদের, আমরা দেখছি যে রিড মোড কি। তো আচ্ছা, এই যে বলতেছিলাম যে ওয়াটারমার্ক, সেমভাবে প্রথম পেজে ফিরে আসি। এই যে এখানে কিভাবে ওয়াটারমার্ক ইউজ করলো, এই ওয়াটারমার্কটা আমরা দেওয়া শিখবো। ওকে, লোগো দিয়েও শিখবো। আচ্ছা, এই ডাচ বাংলা ব্যাংকের এটা দিয়ে আমরা একটু দেওয়ার চেষ্টা করি, যদিও অরিজিনাল ইমেজটা হলে পারফেক্ট হয়। এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সফরমেন্টে করে নিয়ে কাজ করা যায়। তো যাই হোক, আমরা এখানে আমাদের ওয়াটারমার্কটা দেওয়া শিখি। ওকে, সো ওয়াটারমার্ক প্রথমে টেক্সট শিখি। এই যে ডু নট কপি বা কোনো কোম্পানির নাম অনুযায়ী দিতে পারি ইজিলি, যে কোনোভাবে। প্রথম টেক্সট শিখি। সো এখানে দেখেন কাস্টমস ওয়াটারমার্ক, এখান থেকে যদি কোনো কিছু দিতে চাই, সাপোজ ডু নট কপি লেখা আছে, এটা দিতে চাই বা অন্য কিছু দিতে চাই, সো কাস্টমস ওয়াটারমার্কের উপরে ক্লিক দিলাম। প্রথম হলো নো ওয়াটারমার্ক আছে, তার মানে এখন কোনো ওয়াটারমার্ক নাই। এখন পিকচার ওয়াটারমার্ক, আমরা আপাতত পিকচারটা একটু পরে শিখি, প্রথমে টেক্সট ওয়াটারমার্ক শিখি। টেক্সট ওয়াটারমার্কের উপরে ক্লিক দিলাম। প্রথম হলো ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিবেন। সাপোজ আপাতত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাক, ইংলিশ ইউনাইটেড স্টেট। এরপরে টেক্সটটা কি হবে, সাপোজ এখানে লেখা আছে ASAP, এখানে আমি PIVASH ওকে। আচ্ছা সরি, ওকে। সো বিভাস একাডেমি লিখে দিলাম। এরপরে ফন্টটা, এরপরে বলতেছে ফন্টটা কিসে দিবেন। ক্যালিব্রি বাই ডিফল্ট আছে এখানে, যেহেতু এমএস ওয়ার্ড, আপনি এমএস ওয়ার্ডে এখান থেকে যে কোনো ফন্ট অ্যাভেলেবেল আছে। আপনি যদি টাইম নিউ রোমান্সে রাখতে চান বা অন্য কোনো ফন্টে দিতে চান ওয়াটারমার্ক, সেটাও দিতে পারবেন। আমি নর্মালি একটা ফন্ট পছন্দ করি, ও ও দিয়ে শুরু। আচ্ছা ও, আচ্ছা এখান থেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, প্রয়োজন নেই, ওটাই থাক, ক্যালিব্রি থাক। ফন্ট সাইজটা অটো বা কোনো, আপনি অটো দেওয়া আছে না, তার মানে পেজের উপর নির্ভর করে অটো হয়ে যাবে। আদারওয়াইজ আপনি ফন্ট সাইজ এখান থেকে দিতে পারেন। ফন্ট কালারটা কি হবে, এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। নর্মালি জানেন যে ওয়াটারমার্ক, সো একটু মানে লাইট কালার আমরা পছন্দ করব না, মানে সিম্পল কালার। এরপরে কোন স্টাইলে আপনি দিতে পারবেন সেটা সব কিছু, এরপরে জাস্ট অ্যাপ্লাই করে দেন। দেওয়ার পরে দেখেন এই যে এটা লেখা আছে। সো আপনি চাইলে এটাকে আরও চেঞ্জ করে দিতে পারবেন। এই যে হরিজন্টাল ফরম্যাটে হয়ে গেছে, এই যে অ্যাঙ্গুলার ফরম্যাটে হয়ে গেছে, আপনি যে কোনোভাবে দিতে পারেন। এরপরে এখান থেকে স্টেটমেন্ট, এটা আরও বেশি কালার হয়ে গেল। ওকে, তো এটা নর্মালি আমরা চেক করে দিতে পারি। এখান থেকে যদি আমি ফন্ট মনে করি, এবার চেঞ্জ করে দেখে নিই যে আসলে ফন্ট চেঞ্জ করলে কোনো কাজ হচ্ছে কি না। সাপোজ কোনটা দিব, আচ্ছা এখান থেকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই। এই যে দেখেন ফন্ট চেঞ্জ আসছে। সো আমাদের নর্মালি পছন্দের যদি কোনো ফন্ট থেকে থাকে, আমরা সেটাকে অ্যাপ্লাই করে দিব। এই যে, তো এখান থেকে এরপরে ক্লোজ করে দিব। এই দেখেন প্রতিটা পেজে এরপর ওয়াটারমার্ক হয়ে গেছে। সো আমরা প্রাইভেট পড়তে গিয়ে বা কোচিং সেন্টারগুলোতে এইগুলো দেখছিলাম যে তারা এরকম একটা ওয়াটারমার্ক ব্যবহার করতো, যাতে এইটা আবার অন্য কেউ কপি করে ব্যবহার না করতে পারে। এই যে ওয়াটারমার্ক, এটা কিন্তু আবার কাভার পেজে, এই কাভার পেজেও চলে আসছে। আচ্ছা, আমরা রিমুভ করা শিখবো সব কিছু। এরপরে আমরা রিমুভ ওয়াটারমার্ক করে দেই। সো আমরা প্রথম দেখলাম কিভাবে টেক্সটকে করতে হয়, এখন আমরা পিকচারকে দেখব। সো পিকচারের উপরে ক্লিক দিলে দেখেন সিলেক্ট পিকচার আসছে। সো সিলেক্ট পিকচার, এটা অনলাইন থেকে করতে পারি, আবার আমরা ডাউনলোড করে থাকলে ব্রাউজার, এই যে ফ্রম এ ফাইল, ব্রাউজারের উপরে ক্লিক দিলাম। এখান থেকে এসে আমি সেই লোগোটাকে সিলেক্ট করলাম। ওকে, এবার আমাদের এখানে বেশ কিছু চেঞ্জ জানতে হবে। এই চেঞ্জটা কি, ওয়াশ আউট মানে ওয়াশ অবস্থায় থাকবে কি না। আচ্ছা আমি একটু অ্যাপ্লাই করে দেখে নেই যে আসলে বর্তমান কি অবস্থায় আছে। ওকে, এই যে, সো দেখেন এই লোগোটা যদি আমি ট্রান্সফরমেন্ট করে নিতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। এগুলো থাকতো না, এটা থাকতো না। ওকে, আরও বড় করে দিতে পারতাম। সো আমি ওয়াটারমার্কটা এখন ওদের মতো করে দেওয়ার চেষ্টা করি। কাস্টমস, এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই দিব। অটো আছে, আমি প্রথম
200% দিয়ে একটু টেস্ট করে দেখি তো, না হলো না, 500%। সো এখন দেখেন এই যে অনেক বড় হয়ে গেছে। সো আমি 200% দিয়ে দেখি, এটা ইয়েস 500টা মোটামুটি, ইয়েস দেখেন এই যে। তো এইটা করতে হলে আমাদের কি করতে হয়, ওদের মতো যদি আমি স্টাইলিস্ট করতে চাইতাম, সাপোজ এইখান থেকে শুরু হবে আর এটা এখানে শেষ হবে, এই অংশটাও এখানে শেষ হবে। সো আমাদের এইটাকে জাস্ট এই ইমেজটার উপর নির্ভর করবে সব কিছু, এই ইমেজটা। তো এই ইমেজটা যদি আমরা রিসাইজ করে নিতে পারতাম ফটোশপ দিয়ে এই ইমেজটা, তো তখন আমরা ওইরকম স্টাইল পেতাম। ওকে, এটা আর এর কোয়ালিটিটাও ততটা ভালো না, তখন আমরা পারফেক্ট একটা রেজাল্ট পেতাম। ওকে, সো এভাবে আমরা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি। সো প্যাড পেজের মতো তৈরি করে ফেললাম। সো এইটা ছিল আমাদের ডিজাইন ট্যাবে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক যদি এখন রিমুভ করতে চাই, সাপোজ এটা তো আমার পারফেক্ট মনে হচ্ছে না, বা ডাচ বাংলা ব্যাংকের লোগো কেন আমি তাদের পারমিশন ছাড়া ব্যবহার করব, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম, রিমুভ ওয়াটারমার্ক করে দিলাম। ওকে, সো এরপরে লেআউট ট্যাবে যাই। এই ট্যাবে আমরা অনেক কিছু প্রথমেই দেখে নিছি যে এই ট্যাবের আসলে কাজ কি। প্রথমে তো মার্জিন কীভাবে দিতে হয় বা মার্জিনের বিষয়টা, ওরিয়েন্টেশনটা দেখছিলাম যে আমরা কোন স্টাইলে দেখব, পেজ সাইজটা আমরা দেখছিলাম যে A4 A5 সামথিং কলাম, এই পার্টটা আমরা একটু বাকি আছে। সো এই পার্টটা দেখবো। আচ্ছা, এখানে বুলেট নাম্বারিংটা বাকি আছে, এটা একটু পরে দেখি। 2 কলামে, আচ্ছা 2 কলামে এটা বোঝানোর জন্য একটা পিডিএফ দেখানো উচিত, সেরকম পিডিএফ থাকারই কথা। আচ্ছা, আমি আমার ক্লায়েন্টের একটা ফাইল শেয়ার করি, এখানে ডিরেক্ট কোথায় আছে দেখি নেই, কোনো একটা ব্যাচের সাথে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা ওকে। সো এইখানে এবার একটু দেখি, আমার এইটা ছিল আমার একটা ক্লায়েন্টের কাজ। ও আমাকে বলছিল এটাকে পিডিএফ ছিল, এটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে। আপনারা হয়তো বা এটা এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এই যে অ্যাপ্লিকেন্ট নেম, এগুলো তো ইজি একটা কাজ। তো আমি জাস্ট এই অংশটা দেখাই কিভাবে এই অংশটা এভাবে তৈরি করছে। সো এইটা বোঝানোর জন্য সব থেকে ভালো হয় যদি উপর এবং নিচে সব কিছু নেই, তাহলে আরও বেশি বোঝাতে ভালো হবে। সো আমি এই ফুল অংশটা নিলাম, নেওয়ার পরে আমি নতুন করে একটা পেজ নেই, পেজ ব্রেক দেই এখান থেকে, ইনসার্ট। ওকে, আচ্ছা এবার একটু বোঝানোর ট্রাই করি। আমি যদি কোনো পিডিএফ থেকে কপি করার সময় এই সমস্যাটা পড়ি, সাপোজ এখান থেকে কপি করলাম, ওকে, কপি করার পরে Ctrl+C দিয়ে কপি করলাম, বাট এখানে এসে আমি যখন পেস্ট করলাম, আমি বলছি কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন সবাই। ওকে, সো ডান ক্লিক করে এই যে কিপ টেক্সট অনলি এটা দিয়ে পেস্ট করবেন, তাহলে এই ফাইলে এমএস ওয়ার্ডে যেভাবে থাকবে সেটা হয়। সো এখানে যখন আমি পেস্ট করলাম, দেখে নেই এখানে 3টা লাইন ছিল, এবং প্রথম লাইনটা সেন্ড থেকে শুরু করে ফর্ম পর্যন্ত, দ্বিতীয় লাইনটা ইউ থেকে শুরু করে উইথ পর্যন্ত, তৃতীয় লাইনটা আজ থেকে শুরু করে অ্যাবভ পর্যন্ত। বাট আমার পিডিএফ বলতেছে এইটা হলো একটা প্যারাগ্রাফ, তার মানে এখান থেকে শুরু, যে প্যারাগ্রাফের সেন্ড থেকে শুরু এবং শেষ এই অ্যাবভের পরে ফুল স্টপ দিয়ে, এটা জাস্ট একটা প্যারাগ্রাফে হবে। বাট এই ধরনের পিডিএফ থেকে আপনি যখন কপি করবেন, এমএস ওয়ার্ডে যখন পেস্ট করবেন, দেখেন আলাদা আলাদা 3টা লাইন হয়ে গেছে, এবং সেই 3টা লাইন এখানকার 3টা লাইন, এই যে ফর্ম পর্যন্ত শেষ, উইথ পর্যন্ত শেষ, অ্যাবভ পর্যন্ত, দেখেন এই যে। সো এইটাকে যদি আপনি এখন সাইজ করতে চান, তাহলে এই যে ইউ এর জায়গায় কার্সেলটা রেখে ব্যাক স্পেস দিবেন, এরপর এন্টার দিবেন, এরপরে এখান থেকে এইটা তো একটা প্যারা হলো, এটা করতে হলো অনেক সময় লেগে যেতে পারে, যদিও আরও বেশি হতো। এখানে জাস্ট এখানে কম বলে আমাদের মনে হচ্ছে জাস্ট 3টা ক্লিকে তো হয়ে গেল, বাট না, এটা যদি আরও অনেক বেশি হতো তখন সময় লাগতো। সো আমরা যে কাজটা করব এটার জন্য, এই অংশটুকু প্রথম সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এটাকে গুগলে পেস্ট করব, এই যে নিউ ট্যাবে, এটা হলো গুগল। সো গুগলে Ctrl+V দিব,
তার মানে পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল এ দিব, তার মানে সমস্তটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিব, তার মানে কাট হয়ে গেছে। এখন আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। দেখেন একটা প্যারায় হয়ে গেছে। এখন হয়তো বাবা বোঝাতে পারলাম আমি কি করছি, আবার একটু বলি। আমরা যদি কখনো পিডিএফ থেকে বা কোনো একটা অংশ থেকে কপি করি, বা এইখান থেকে এই যে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা আমাদের একটা প্যারায় হওয়ার কথা ছিল, একটা প্যারা, বাট এটা যখন আমি পেস্ট করতেছি 3টা আলাদা আলাদা প্যারা হয়ে গেছে এটা। সো তার মানে লাইনগুলো মানে প্যারাটা ব্রেক হয়ে গেছে। সো এই প্যারাটা ব্রেকটা ভেঙে যদি আপনি একটা প্যারায় করতে চান, তাহলে কি করবেন, এই অংশটুকু, যে অংশটুকু নিতে, এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এটার ক্ষেত্রেও সেম। দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি যদি কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করি, এই দেখেন আলাদা আলাদাভাবে ভেঙে গেছে। এই যে শুরু, এই যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে ভেঙে গেছে। সো এই সমস্যাটা যদি সমাধান করতে চান, তাহলে যে কাজটা করবেন, দেখেন এটার ক্ষেত্রে দেখাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওকে, সিলেক্ট, কন্ট্রোল সি। এখন আমি গুগলের মাধ্যমে এটাকে একটা প্যারাই করে নিব। সো গুগলে যাওয়ার পরে আমি এখানে প্রথমে কন্ট্রোল ভি দিলাম, তার মানে পেস্ট হলো। কন্ট্রোল এ দিলাম, তার মানে আবার সমস্তটা সিলেক্ট হলো। কন্ট্রোল এক্স দিলাম, তার মানে কাট হলো। এখন এসে এমএস ওয়ার্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন একটা প্যারাই হয়ে গেছে। সো এখান থেকে মনে হতে পারে না একটা প্যারাই হয়নি, আসলে হয়েছে। দেখেন আমি অ্যালাইনমেন্টটা ঠিক করি, এই যে একটাই প্যারা। সো বুঝতে পারছেন হয়তোবা আমি কি করলাম, আবার একটু বলার চেষ্টা করি এখান থেকে এই টিপসটা। এই যে, সো আচ্ছা এটা দিয়ে দেখানোর চেষ্টা করি এইটুকু। সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, গুগলে যাওয়ার পরে কন্ট্রোল ভি এ এক্স, এটা অনেক ইজিলিভাবে নেওয়া যায়। কন্ট্রোল ভি এ এক্স, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এতে সমস্তটা সিলেক্ট করলাম, এক্সতে কাট করলাম, তাই আমি সংক্ষেপে কন্ট্রোল ভি এ এক্স এভাবে দিয়ে দেই। দেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এই যে ডিরেক্ট পেস্ট হয়ে গেল। অ্যালাইনমেন্টটা ঠিক করলে বুঝতে পারবেন যে একটাই প্যারাই হয়ে গেছে। ওকে, সো এখন এর মাঝে একটা অংশ ছিল, সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে, সো এই পার্টটা, ওকে, এই পার্টটা। সো আচ্ছা এটা কিপ টেক্সট অনলি দেই। এটা আসলে কে কিভাবে করেন আমি জানি না, আমি আমার মতো করে দেখানোর ট্রাই করি। ওকে, সো প্রথমে আমি লিখে নিলাম, এবং কেন এভাবে লিখলাম, অনেকে আসি আমরা এটাকে প্রথমে এটা লিখি, তারপরে এই অংশটা লিখি, ওকে, এবং দেখাই কিভাবে করি। এই যে প্রথমে এই অংশটা লিখলাম, তারপরে এখানে এই অংশটা লিখলাম, লিখে অনেকে করি এখান থেকে স্পেস দিয়ে এইভাবে, এই যে, আবার অনেকে এখান থেকে এই যে স্পেস দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে দিয়ে পারফেক্টলি সাজানোর চেষ্টা করি। এটা যদি করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে। ওকে, সো আমরা এখন যে কাজটা করব, প্রথমত এখানে দেখেন এইটা, এরপরে কিন্তু এটা কিন্তু এক্সেলের ভাষায় যদি আমি বলতাম, তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা আলাদা আলাদা কলাম। সো প্রথমে এই কলামে যেগুলো রাখবো সেগুলো রেখে দিব, তারপরে এই কলামে যেগুলো রাখবো। তার মানে এটা যদি দুইটা পার্টে ভাগ করতে চাই এই স্টাইলে, সো আমি যে কাজটা করলাম দেখেন, প্রথম পার্টের যে অংশটা সেটা দিলাম, দ্বিতীয় পার্টের তার নিচে দিলাম, আরেকটা পার্ট যদি হতো তার নিচে দিয়ে দিতাম। এরপরে এসে আমি এই সমস্ত অংশটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে লেআউট ট্যাবে চলে যাব, যাওয়ার পরে কলামস। সো এখান থেকে আমি জাস্ট কলামসের উপরে ক্লিক দিয়ে কয়টা কলাম করব, আমার এখানে কিন্তু দুইটা কলাম আছে। সো আমি জাস্ট কলামের জায়গায় 2 সিলেক্ট করলাম, দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন এইটাকে আপনি সেন্ট্রালে নিয়ে যেতে পারবেন ইজিলি ভাবে। ওকে, এটা কার্সেলটা রেখে শুধুমাত্র এই অংশটুকু সিলেক্ট করেন, এটাকে ধরে এই তো আরেকটু বোঝানোর চেষ্টা করি। এখানে এদের ভিতরে সবকিছু বোল্ড আছে, ইমেইল পর্যন্ত কিভাবে বোল্ড করতে হয় এটা আমরা ইজিলি ভাবে করতে পারবো। এ পর্যন্ত দেখেন এই যে বোল্ড করে দিলাম, সরি ইতালিক হয়ে গেছে, বোল্ড করে দিলাম। আরেকটু বোঝার চেষ্টা করি, এখানে এইগুলোর ভিতরে স্পেস কম আছে। ওকে, দেখেন বুঝতে পারতেছেন কিনা জানি না। ইয়েস, দেখেন সব কিন্তু কাছাকাছি, মানে একটার পর পরই,
বাট আমরা এমএস ওয়ার্ডে যখন করছি এখান থেকে বুঝতে পারছেন যে যথেষ্ট স্পেস আছে। সো এইটা যদি স্পেসটা রিমুভ করতে চাই তাহলে এই সমস্তটা সিলেক্ট করব না, সব সময় একটা সেন্টেন্স কম রেখে সিলেক্ট করব। ওকে, এই সমস্তটা সিলেক্ট না করে একটা সেন্টেন্স কম রেখে সিলেক্ট করে এই যে স্পেস মানে স্পেস দেওয়া লাইনের ভিতরে, মানে প্রথমে পেজ সেটআপের ক্ষেত্রে বলছিলাম যে 1.15 সো এইখানে আরেকটু কারসাজি আছে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ আর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এইটা করে দিবেন সবসময়, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দিবেন। ওকে, আবার একটু খেয়াল করি, এই অবস্থা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দেখেন কাছাকাছি হয়ে গেছে, এই যে এই অবস্থা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। সো আমরা আলাদা আলাদাভাবে কলাম করতে পারি, এই সাইডটার জন্য আলাদা করতে পারি, এই সাইডটার জন্য আলাদা করে, তাহলে পারফেক্ট হয়। সো এই সাইডটা আবার সব সিলেক্ট করবেন না, তাহলে এইটা কিন্তু কাছাকাছি চলে আসবে। সো 3টা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, সেমভাবে এই 3টা সিলেক্ট করবেন, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। সো এখন দেখেন কাছাকাছি হয়ে গেছে, তো হয়তো বা বুঝতে পারছেন। এইটা আমরা আরেকটা ভাবে শিখবো, এই যে টুলটা আসলে কি করলাম, এটা আসলে আমরা যখন অ্যাপ্লিকেশান লিখি, কখনো যদি অ্যাপ্লিকেশান লিখি তখন আসলে, আচ্ছা ওইটা আগামীকাল ক্লাসে খুব ভালো করে দেখাবো, এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আসলে কি করলাম, এই টুলটা কেন করলাম সেটা পরবর্তীতে বলবো, কি করলাম সেটা একটু বুঝি। আমি যদি সেন্টেন্সগুলো কাছাকাছি রাখতে চাই, ওকে, এই সেন্টেন্সগুলো কাছাকাছি রাখতে চাই, তাহলে রিমুভ স্পেস, মানে এটা এখন অ্যাড আছে, যেহেতু অলরেডি অ্যাড করে ফেলছি যে কারণে এখানে অ্যাড লেখা, বাট এটা আমরা করতাম কি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখন এটা অ্যাড মানে অ্যাড করতে বলতেছে, আর যেহেতু আমরা পূর্বে ছিলাম রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করতে বলতেছে। এটা আসলে কি বা কেন কি একটু জাস্ট বুঝে রাখেন যে এটা স্পেস রিমুভ করতে হয়, এটুকু কেন করতে হয়, কি কারণে করতে হয়, কখন উপযুক্ত, এটা আগামীকাল ক্লাসে এটা বলে দিব। সেমভাবে এই ফর্মটা আমরা ইজিলিভাবে তৈরি করতে পারি যদি আমরা এটা দেখানোর চেষ্টা করি। অ্যাপ্লিকেন্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, এটা যদি আমরা দেখাই, সাপোজ অ্যাপ্লিকেন্ট নেম, ওকে, এই যে অ্যাপ্লিকেন্ট নেম দিলাম, দেওয়ার পরে এখানে কি আছে, এই যে ডট মানে ডিরেক্ট কিন্তু দাগ আছে। সো এইটা যদি দিতে চাই তাহলে আমরা একটা স্পেস দিব, দেওয়ার পরে শিফট বাটনটা প্রেস করে ধরে মাইনাস বাটনটা একের পর এক প্রেস করব। আদারওয়াইজ একটু বলি, শিফট বাটন না প্রেস করে মাইনাস বাটন যদি প্রেস করেন, এই যে মাঝ বরাবর দাগ হচ্ছে। সো এইটা না, আমার কিন্তু পিডিএফে আছে কি সেটা একটু দেখে নেই। আমার পিডিএফে ডিরেক্ট আছে জাস্ট দাগ দেওয়া, একেবারে স্কেল ধরে দাগ দেওয়া। সো এটা যদি করতে চান তাহলে আপনি শিফট বাটনটা প্রেস করে মাইনাস বাটনটা এভাবে ধরে রাখবেন, তাহলে ইজিলিভাবে দাগ দিতে পারবেন। সেমভাবে এর পরবর্তীতে এখানে কি আছে, কন্ট্যাক্ট নেম। সো আমি সেমভাবে এখানে লিখব CONTACTNAME, ওকে। সো এই যে মাইনাস, এটা এখন যদি এক লাইনে রাখতে চাই তাহলে এখান থেকে একটু কমাই দিব, অ্যাপ্লিকেন্ট নেম, কন্ট্যাক্ট নেম, ওকে। তো পেজ সেটআপের এখানে ব্যাপার আছে, এখানে একটু দেখাই, এখানে পেজ সেটআপের কিন্তু মানে হাফ আপ, ওকে, এই সাইডে আরও কম, এখানে হাফ, এখানে হাফ, সেদিক থেকে এখানে আমরা যখন সেট করছিলাম এখানে 1, এখানে 1, যে কারণে এইগুলো করতে আমরা অসুবিধা হবে। সো নর্মালি নির্ভর করবে হলো আমরা যে কাজটা করতেছি সেই কাজটা আসলে কোন কোয়ালিটির। এখানে যদি এই পিডিএফকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে চান তাহলে তখন পেজ সেটআপে কিন্তু মার্জিন হবে হাফ হাফ, উপরে হাফ নিচে হাফ। এখানেও এসে দেখেন এই যে একেবারে শেষের দিকে, মানে নিচে নাই বললেই চলে এরকম একটা অবস্থা, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, দেখেন। তো পেজ সেটআপ হয়তো বুঝতে পারছেন যে পেজ সেটআপ নির্ভর করবে আমাদের ক্লায়েন্টরা যে ফাইলগুলো দিবে সেই ফাইলটা আসলে কোন স্টাইলের, সেটাও পেজ সেটআপের উপর ডিপেন্ড করবে, ওকে। সো আমরা কিন্তু এই পিডিএফটাকে ইজিলিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারবো, ওকে। সো কারোর কোনো কোশ্চেন আছে কিনা?
আচ্ছা, কোনো কোর্সের নাই? ওকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তার পূর্বে একটু বলে রাখি, আগামী নেক্সট ক্লাসটা আমাদের রবিবার, তার মানে 20 তারিখ। সো এরপর থেকে কন্টিনিউয়াসলি যে ডেট অনুযায়ী ক্লাস হবে, কোনো সমস্যা না। কারো কোনো কোশ্চেন যদি এখনও থেকে থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমি আজকে একটু দ্রুত শেষ করব, কারণ সেই জার্নি করে চলে আসছি গ্রাম থেকে আজকেই। প্র্যাকটিসের জন্য কি কোনো হোমওয়ার্ক দিবেন আজকে? প্র্যাকটিসের জন্য আমি হোমওয়ার্ক দিব, একেবারে বলে রাখি এক এক করে আমরা যেগুলো করছি। সাপোজ আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট সেন্ড করবো, ঠিক আছে? আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে দিব না, এটা মানে প্র্যাকটিস ফাইলে একটু চোখ রাখবেন সবসময়। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, যারা ফাইল পান নাই, ওকে, এখনো পর্যন্ত আমি আজকে রাতে যাদের বাকি আছে সবাইকে দিয়ে দিব। আমি আজকেই ব্যাক করছি তো। সো এখানে দেখেন আমি এটাকে পিন করে রাখছি। এখানে ক্লাস ভিডিও অলরেডি আপনারা 2টা ক্লাস করছেন, সেই ভিডিওটা এখানে আছে। ওকে, ক্লাস ভিডিওর উপরে ক্লিক দিলে এখানে ক্লাসের 2টা ভিডিও আছে, আর প্র্যাকটিস ফাইল এখানে আছে। সো প্র্যাকটিস ফাইল এখনও তো আপলোড হয় নাই, মানে আমরা জাস্ট শুরু করলাম বলে। সো এখানে আমি আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিব। অর্থাৎ সাপোজ আমি ইকুয়েশানের জন্য একটা ইমেজ দিব, সেই ইমেজে যত ইকুয়েশানগুলো আছে আপনারা এমএস ওয়ার্ডে টাইপ করবেন, ইকুয়েশান লিখবেন। আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট দিব। ওকে, সেই ফ্লো চার্টটা আপনারা আমি একটু আগে এই শেপ ব্যবহার করে যেভাবে করতেছিলাম আপনারা ফ্লো চার্ট তৈরি করবেন। ওকে, আপাতত হোমওয়ার্ক থাকবে এই 2টাই, ইকুয়েশান এবং ফ্লো চার্ট। ওকে, আমরা এগুলোই তো শিখছি, এর বাইরে কি কিছু শিখছি কিনা? ইমেজ ইনসার্ট খুব বেশি সমস্যা না, ইকুয়েশান আর ফ্লো চার্ট শেপ থেকে। সো এগুলোই হলে এনাফ। ওকে, আচ্ছা, আপনি কি মানে এনাফ প্র্যাকটিস দিবেন তা না দাদা, মানে যাতে কভার আপ হয়ে যায়, নাকি আমাদের আবার এক্সট্রা প্র্যাকটিসও করা লাগবে? না মানে যেইটা দিবেন অনেকগুলোই তো দিবেন। হ্যাঁ, এক পেজে অনেকগুলো ইকুয়েশান থাকবে। এখন আপনি এর বাইরে প্র্যাকটিস করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। সাপোজ বোঝানোর জন্য আমি এখানে একটু ফাইবারে যাচ্ছি। ওকে, fiverr.com, এখানে এসে আমি বলে দিয়েছিলাম কিভাবে আপনারা প্র্যাকটিস ফাইল পাবেন। ওকে, এখান থেকে তো নিজেরাই প্র্যাকটিস করবেন, আমি তো আর সবগুলো গিগের দেখাতে পারবো না। সো MATIC, সো এখানে জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখে সার্চ করি, EQUATION, দেখি কোনো কিছু পাই কিনা। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রিলেটেড, ইয়েস, এখানে দেখেন এরা আসলে কি করে, ম্যাথমেটিক্সের যে ইকুয়েশনগুলো এগুলো জাস্ট লিখে দেয়। ওকে, দেখেন, আই উইল টাইপ ম্যাথমেটিক্স অ্যান্ড কমপ্লেক্স ইকুয়েশন ফর ইউ, তার মানে কি ম্যাথমেটিক্সের যে ইকুয়েশনগুলো সে টাইপ করে দেয়, সেইটা করে সে 38টা কাজ কমপ্লিট করছে। ওকে, এবং লেভেল 2 সেলার। আমরা জাস্ট দেখি ও আসলে কি কাজ করছে। এই যে ওর গিগ ইমেজের প্রথম এটা, সো এটা আসলে ওনার মানে কাজ করছে এটা না। আমি নেক্সটে যাব, এটাও না। আমি নেক্সটে যাব, এটাও না। আমি নেক্সট যাব, এইটা মনে হয় ওনার কাজ। আচ্ছা, এটাও দেখতেছি না। এই যে এই কাজটা করছে কোনো একটা ক্লায়েন্টের, বাট এইটা একটু এই রিলেটেড আমরা এখন আপাতত বাদ দেই, শুধু ইকুয়েশান। ইয়েস, এই কাজটা করছে 3 ইয়ার্স আগে একটা ক্লায়েন্টের। এইগুলো আমরা নিজেরাই প্র্যাকটিস করব। এখন আমি একটা দিব কাজ, বাট তার মানে ওটাতেই শেষ না। আপনারা যদি এরকম সার্চ করে নিজেরাই প্র্যাকটিস করেন তাহলে এটা কিন্তু কোনো একটা ক্লায়েন্টের কাজ করছে, তার মানে এইটা আপনি প্র্যাকটিস করবেন। ওকে, এইটা আপনি প্র্যাকটিস করবেন। এটা তো একটু বেশি হয়ে যায়। সো আমি হয়তো বুঝাতে পারলাম আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন। তারপরে এই একজন আছে, সো ওনার কোনো এখানে ক্লায়েন্টের
কাজ করছে কিনা, ইয়েস, এখানে আর কোনো ইমেজ নাই, তার মানে এনার সাথে নাই। সো এই রিলেটেড, এই যে এনারও একটু দেখে আসি, এই রিলেটেড যতই ক্লায়েন্টের কাজ করছে আপনারা সেইগুলো ফলো করতে পারেন। এইটা করতে পারেন, এইটা কোনো একটা ক্লায়েন্টের কাজ করছে, সো এইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, এইগুলো টাইপ করা। ওকে, শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছি এইটা। সো এখান থেকে কিন্তু অভাব নাই। ওকে, যেহেতু ক্লায়েন্টের কাজ করছে, সো ওই রিলেটেড কাজ তো একটু কমপ্লেক্স কাজ, তাই না? সো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কমেন্টসে কোশ্চেন পাচ্ছিলাম। আচ্ছা, ওই পিডিএফটাকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করা যায় এগুলো আমরা ফাইল কনভার্সনে শিখবো, সমস্যা না। ফাইল কনভার্সন ক্লাস আছে তো, ওটা আমরা শিখবো। ফাইল কনভার্সনের ক্লাসে পিডিএফকে এমএস ওয়ার্ড কীভাবে করতে হয় এগুলো আমরা শিখে নিব। ওকে, সো আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর একটু বলে রাখি, আপনারা যখন জয়েন করবেন, এখানে ক্লাসে জয়েন করবেন, তখন আপনাদের নামটাই দিবেন। সাপোজ এখানে QCOM, এই নামটা আসলে এইটা কিন্তু মানে ডিসপ্লে নাম চেঞ্জ করা যায়। ওকে, আপনি যে নামে অ্যাকাউন্ট সেট করছেন ওইটা ম্যান্ডেটরি না, আপনি যখন জয়েন করবেন তখন নর্মালি দেখবেন যে এটা চাই, সো ওইটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, তখন আপনার নামটা দিয়ে দিবেন, তাহলে সেটা বেশি ভালো হয়। ওকে, ইনি দেখেন ডট লেখা আছে, এটা আসলে বুঝবো কী করে? যাই হোক, নেক্সট ক্লাস থেকে এটা একটু চেঞ্জ করে দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? দাদা, হ্যাঁ বলেন। আমি আপনার ভিডিও ক্লাসগুলো আমি পাইতেছি না তো মেইলে। আচ্ছা, আমি আজকে আপনাদের এটা চেক করে, ফাইলটা চেক করে দিয়ে দিব। যে এখনও ওই ফর্মটা ফিল আপ করেন না, ফর্মটার লিঙ্ক একটু পরে দিয়ে দিচ্ছি, ফর্মটা একটু ফিল আপ করে দিন, আমি সেন্ড করে দিব। আচ্ছা, আর যদি মনে করেন যে পাচ্ছেন না, তারপরেও পাচ্ছেন না, মানে আমি সেন্ড করছি তারপরেও পাচ্ছেন না, আপনারা করবেন কি, মেইলে নর্মালি যাওয়ার কথা। ওকে, এখানে যাবে, সো এখান থেকে যদি না যায় তখন এখান থেকে মোর অপশান থেকে স্পাম যে বক্সটা আছে এইটাতে একটু চেক করে দেখবেন। এই দেখেন, স্পাম বক্সে অনেক সময় থেকে যায়। ওকে, সো যাই হোক, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে, এবং নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এমএস ওয়ার্ড প্রায় শেষ করে ফেলবো। ওকে, ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এখনও করতে পারেন। আচ্ছা, মনে হয় কোনো কোশ্চেন নাই, সো থ্যাংক ইউ। আমি আবারও বলি, আপনাদের বারবার আমি আলাদা করে কিন্তু দিব না, মানে আলাদা করে এক্সেস দিব না। সো অলরেডি একবার এক্সেস দিছি, শুধুমাত্র এই ক্লাস দেখেন, ক্লাস 1, ক্লাস 2, এরপরে ক্লাস 3টা এখানেই আপলোড হয়ে যাবে। ওকে, তো আপনারা জাস্ট এটাকে আমার মতো এই যে এখানে মানে শর্ট করে রাখতে পারেন, যেটাকে বলে পিন করে রাখা, বা যেটাকে বলে বুকমার্ক করে রাখা। সো এইভাবে বুকমার্ক করে রাখতে পারেন, তাহলে ইজিলিভাবে ক্লিক দিয়ে দেখেন, এই যে ক্লিক দিলাম, দেওয়ার পরে ক্লাস ভিডিও, ক্লাস ফাইল। সো বুকমার্ক করার সিস্টেমটা হলো, যখনই ইমেইলে যাবেন, যাওয়ার পরে ইমেইলটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে, Ctrl+D বাটন প্রেস করবেন, এইটা হলো বুকমার্ক। দেখেন এখানে বুকমার্ক হয়ে গেছে, সো Ctrl+D বাটনটা প্রেস করলে বুকমার্ক হয়ে যাবে। কি নামে সেভ করবেন সেটাকে বলে দিবেন। সাপোজ আমি এখানে দেখেন বিভাস একাডেমি ব্র্যাকেটে 4th ব্যাচ দিয়ে দিয়েছি। সো এটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে 3য় নম্বর ক্লাস। ও 4th নম্বর ক্লাসেও আমরা এমএস ওয়ার্ড শিখব, মোটামুটি 4th নম্বর ক্লাসে এমএস ওয়ার্ডটা কমপ্লিট করব। ওকে, আমরা সব থেকে বেশি শিখবো এক্সেল। আবার একটু বলি, আপনারা বিভাস একাডেমির যে চ্যানেলটা আছে,
এখানে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি যখনই খুলনাতে থাকি। সো আপনারা চাইলে ফ্রিল্যান্সিং রিলেটেড এই ভিডিওগুলো এখানেও ফলো করতে পারেন। এখানেও আমি প্রতিনিয়ত যেহেতু ভিডিও দিই, ক্লাসে আসলে মানে নোট করে তো আর আসা হয় না যে এই কথাগুলো বলবো, যখন যেটা মনে আসে তখন সেটা বলি। সো অনেক কথা মিস হতে পারে, বাট সেটা আসলে যেহেতু ভিডিও আকারে আমি ইউটিউবেও দিই, সো এখান থেকেও অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, যেহেতু আর কোনো কোর্সের নাই, সো আজকে এ পর্যন্তই।